3, 2, 1, 0. Start please. বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফোকাল পয়েন্ট বিএনআরসি আয়োজিত ফোকাল পয়েন্ট 12তম পর্বে। আপনারা যারা স্ক্রিনের সামনে বসে আছেন, যারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানটি আজকে দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে পুরো বিশ্বটা এই অতি মহামারীতে একটি বিপর্যস্ত অবস্থায় বিরাজ করছে এবং আমাদের দেশ বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। দীর্ঘ 2 বছর ধরে যেভাবে এই অতিমারী এবং মহামারী যেটাই বলি না কেন আমরা পুরো বিশ্বের উপরে কবজা করে একেবারে বিশ্বকে নাড়া দিয়ে গেছে, বাংলাদেশ কিন্তু সেখানেও বাংলাদেশের অবস্থানটাও কিন্তু অন্য দেশগুলো থেকে খুব বেশি ভালো বলবো আমরা না। আর এই অতি মহামারীতে যেখানে জনজীবন এবং অর্থনীতি বা জনগোষ্ঠীর জীবনযাত্রার সবকিছু মিলিয়ে একটি মহা সংকটের কালে খুব সাম্প্রতিক সময়ে একটি প্রস্তাবিত বাজেটের অধিবেশন হয়েছে আমরা জানি সবাই, এবং বাংলাদেশে 50তম বাজেট প্রণীত হতে যাচ্ছে খুব শিগগিরই। তো আজকে আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি এই বাজেটটাকে নিয়ে। আপনারা জানেন, যারা দেখছেন সবাই মিলে, যে আমাদের এই 2021 এবং 2022 সালের অর্থ বছরের বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে এবং স্ক্রিনের সামনে যারা আছেন, ফেসবুকে ভার্চুয়ালি যুক্ত আছেন, আমি এক এক করে পরিচয় করে দিই আপনাদের সকলের সাথে। আমাদের সাথে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনারা সবাই তাকে চিনেন, খুব পরিচিত মুখ, যুগ্ম মহাসচিব বিএনপি। আছেন জনাব এম আব্দুল্লাহ, সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট BFEG। আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিনান্স ডিপার্টমেন্ট, উনি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। মূল আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু জাস্ট খালি আলোকপাত করতে চাই যে এই বাজেট যেটা প্রস্তাবিত হয়েছে এবং অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অনেক বিষয় আছে এগুলো নিয়ে, তো গণমাধ্যমগুলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বাজেটকে কিভাবে দেখছেন আমি ছোট করে একটু বলে নিই। গবেষণা প্রতিষ্ঠান সানেমের বাজেট প্রতিক্রিয়া, নতুন দরিদ্ররা বাজেটে উপেক্ষিত, প্রথম আলোর সংবাদ 6 জুন 2021। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক বিনায়ক সেন বলেছেন, মনোযোগ দিতে হবে সংস্কারের দিকে। আমাদের অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল বলেছেন, বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব। সিপিডির বাজেট পরবর্তী প্রতিক্রিয়াতে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য বাজেটে কিছুই নেই। তারা আরো বলেছেন, অতিমারীর বাস্তবতা উঠে আসেনি এই প্রস্তাবিত বাজেটে। PRI এর নির্বাহী পরিচালক বলেছেন, মাসে 25 লাখ টিকা দান, টিকা না দিয়ে প্রবৃদ্ধির কথা বলে কোনো লাভ নেই। তো গণমাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো আসলে এই বাজেটকে যেভাবে দেখছে, ব্যবসায়ীরা খুশি, হতাশ, মধ্যবিত্ত। আমি আলোচনার শুরুতেই জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসবো। আমি জানতে চাই যে বাজেটের এখানে এই প্রস্তাবিত বাজেটে যেখানে ব্যয় দেখানো হচ্ছে 6,03,681,000 টাকা, আয় দেখানো হচ্ছে 3,89,000 টাকা এবং ঘাটতি দেখানো হচ্ছে 2,14,681 কোটি টাকা। এই যে এই বাজেট, এখানে ব্যবসায়ীরা খুশি, হতাশ, মধ্যবিত্ত, আপনি কিভাবে দেখছেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটাকে, এবং রাজনীতিবিদ হিসেবে পরে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন এই বাজেটকে? আপনাকে ধন্যবাদ। বিএনআরসির আয়োজনে অন্য যারা সহ আলোচক আমার সঙ্গে আছেন তাদেরকে এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। বিষয়টা দাঁড়িয়েছে যে নতুন নতুন কিছু জিনিস এই সরকারের আমলে গত 1 যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি এবং তারও আগেও দেখেছি আমরা। একটা সময়ে যেগুলো আমরা না জানতাম, না শুনতাম, কিংবা কারো কল্পনার মধ্যেও থাকতো না, কোনো বিশেষজ্ঞর কল্পনার মধ্যেও, সেই জিনিসগুলো এরা নতুন নতুন জিনিস ভাবে ছেড়ে মার্কেটে, তারপরে এটাকে নিয়ে তারা বলেন যে এটা আমাদের আবিষ্কার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের আমল, পরবর্তীতে অন্যান্য সরকার, জিয়াউর রহমান বীরুত্তম, এরশাদ সাহেব, খন্দকার মোস্তাক, পরে আবার শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, এই যে পট পরিবর্তন, সরকারের পরিবর্তন, এর মধ্যে কখনোই ইতিহাসে কোনো ব্যবসায়ীকে
আজ পর্যন্ত অর্থমন্ত্রী করা হয়নি। এই প্রথমবারের মতো একজন ব্যবসায়ী, যিনি আপাদমস্তক ব্যবসায়ী, তিনি বাজেট দিচ্ছেন কয়েক দফা বেশ বড় করে। সুতরাং তিনি বলেছেন ব্যবসা বান্ধব। আবার আর একদিকে যদি আমরা দেখি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এটা হলো গরিব দুঃখী মানুষের বাজেট। এই যে ওনারা নিজেরাই যে পরস্পর দ্বান্দ্বিক কথাবার্তা বলছেন, এই দ্বান্দ্বিক কথাবার্তার মধ্য থেকেই বাজেটের দ্বান্দ্বিক চিন্তা ভাবনাটাও ফুটে উঠেছে। আমি এ প্রসঙ্গে বলতে চাই যে ওনাদের কথা এবং কাজের সঙ্গে আদৌ কোনো মিল নেই, আদৌ কোনো মিলই নেই। আপনি বিশ্ব ব্যাংকের যে পরিসংখ্যান, সে বিশ্ব ব্যাংকের পরিসংখ্যানে 2020-এ যেটা দেখানো হয়েছে যে বাংলাদেশে দৈনিক অর্থাৎ পার ডে বেসিসে 1.90 থেকে 3.80 ডলার, এটা হচ্ছে কর্মজীবী মানুষের আয়ের অনুপাতের 55%। তাদের অনেকেই আবার নতুন ভাবে গরিব হয়েছেন এবং এ নিয়ে বাকি আরো যারা তারা গরিব হওয়ার আশঙ্কায় আছেন। এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটি স্ট্যাটিস্টিক্স। আবার পাশাপাশি যদি আপনি দেখেন, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা, তারা বলছে যে ফিরে আসা প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়ছেই, পুনর্বাসন ও কূটনৈতিক পদক্ষেপ জরুরি। পাওনা না পেয়ে অনেক প্রবাসী শ্রমিক সেই সংশ্লিষ্ট দেশগুলো থেকে বিতাড়িত হয়েছেন হাজারে হাজারে। দ্রুত এদের পুনর্বাসন পদক্ষেপ প্রয়োজন। শুধু ঋণ প্রদানই যথেষ্ট নয়, বৈদেশিক মিশনগুলোকে জরুরি তৎপরতায় শ্রমিকদের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বার্গেন করে অর্থ আদায়ে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাপক ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন তারা। 2019-20 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখবো দেশে সরাসরি এফডিআই এসেছে 372 কোটি 80 লাখ ডলার। নিট এফডিআই যেটা, সেটা 196 কোটি 50 লাখ ডলার। অথচ এই 18-19 অর্থ বছরে একই সময় এটা ছিল 432 কোটি 50 লক্ষ ডলার এবং নিট এফডিআই ছিল 242 কোটি 70 লাখ ডলার। অর্থাৎ এই তো গেল এফডিআই এর যেটা রিডিউসিং অ্যাটিটিউড টেন্ডেন্সি, সেইটা। পাশাপাশি আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখব যে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগকারী ছিলেন এই সময়টায় 19-20 অর্থ বছরে, 18-19 এবং 19-20 অর্থ বছরে, তারা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের চেয়ে অনেক বেশি এই শেয়ার মার্কেট থেকে তারা তুলে নিয়ে গেছেন। এই যে সমস্ত প্রভাবগুলো, এই প্রভাবগুলো ব্যবসায়ীদের উপরে পড়ছে না এই কারণে যে এই বাজেটে ব্যবসা বান্ধব যেটা অর্থমন্ত্রী বলেছেন, উনি ব্যবসায়ী মানুষ, উনি শ্রেণী স্বার্থ দেখেছেন। ক্লাস ইন্টারেস্ট এখানে প্রাধান্য পেয়েছে। মার্কসের সেই তত্ত্বের মতো, অর্থনীতির তত্ত্বের মতো এই শ্রেণীর পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য গরিব মানুষকে পিছিয়ে ফেলানো হচ্ছে। মানুষের যদি ক্রয় ক্ষমতা বেড়েই থাকে, তাহলে টিসিবিতে আপনার লাইনে এত মধ্যবিত্তরা কেন? নিম্নবিত্ত বলতে তো আজকে কিছু নেই, মধ্যবিত্ত বলতেও কিছু নেই। গত 12 বছরে আয় এবং ব্যয়ের যে বৈষম্য, স্বাধীনতা পরবর্তী 72-74 থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে এটা দেখানো হয়েছে যে 123 ধাপ আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে ধনিক শ্রেণীর মধ্যে এবং দরিদ্র মানুষদের মধ্যে। শহর ছেড়ে যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই, দরিদ্র মানুষদের জন্য কিছু নেই। অথচ মাত্র 20টা কর্পোরেট হাউস, বিজনেস কর্পোরেট হাউস মাত্র 20টি, তাদেরকে যে ট্যাক্সের উপরে যে রেয়াতটা দেওয়া হয়েছে, সে তাতে দেখা গেছে যে শুধুমাত্র 146 কোটি টাকা তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, মাত্র 20টা কর্পোরেট হাউস, অর্থাৎ 20টা বিজনেস ইনস্টিটিউশনকে। তার মানে ব্যবসায়ীদের। এবং কি সুন্দর বক্তব্য মোস্তফা কামাল সাহেবের, যে ব্যবসায়ীরা সুযোগ পেলেই বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লেই কর্মসংস্থান। আরে বিনিয়োগ বাড়লেই যদি কর্মসংস্থান হয়, তাহলে পৃথিবীর বহু দেশে দেশে এত মেকানাইজড ইন্ডাস্ট্রি কেন হচ্ছে? রোবট পরিচালিত ইন্ডাস্ট্রি কেন হচ্ছে? শ্রম ঘন শিল্প যদি গড়ে তোলার ব্যাপারে স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া না হয়, এই সমস্ত বক্তব্য শুধু বক্তব্যই থেকে যাবে, এর মধ্যে থেকে কোনো কিছু আশা করা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। প্রতারণার মধ্য দিয়ে মানুষকে এমন একটা ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যার থেকে প্রমাণ হয় যে অনির্বাচিত সরকারের যে কোনো জবাবদিহিতার দায়বদ্ধতা থাকে না, সেই কথাটি এরাও নতুন করে প্রমাণ করেছে। অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমি পরবর্তী সেগমেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে অধ্যাপক সাহেব আছেন, তারপরে সাংবাদিক নেতা আছেন, ওনারা বললে আমি আবার পরবর্তী সেগমেন্টে একটু বলবো। আমাকে একটু ছাড়তে হবে, আমি একটু বিনীতভাবে বলি, আমার স্ত্রীকে দেখার জন্য বাসায়
ডাক্তার এসেছেন, 10-15 মিনিট সময় লাগবে। উনি একটু লাঙের সমস্যা একটু ভুগছেন। আমি দুঃখিত, আমি আবার এসে আপনাদের সঙ্গে জয়েন করব। জি জি চলবে, জি জি চালু থাকুক। জি জনাব মোয়াজ্জেম হোসেন আলারের বক্তব্যে যতটুকু উনি রেখে গেলেন আমি সেখান থেকেই একটু আসতে চাই। জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে ব্যবসায়ীদের জন্য প্রণীত বাজেট, যেটা আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে ব্যবসা বান্ধব বাজেট, এখানে মধ্যবিত্তরা হতাশ। আমরা যদি ব্যবসা বান্ধব বিষয়টাকে ধরে নিই তাহলে আসলে এই ব্যবসায়ীরা কারা? কিছুক্ষণ আগে মোয়াজ্জেম হোসেন আলাল বলে গেলেন যে আসলে ব্যবসার গুটি কত একটি সেগমেন্ট, একটি অংশ কিন্তু ব্যবসায় এই লাভবান হচ্ছে। আমরা সব দিকে দেখছি যে একটি স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর জন্য সবকিছু করা হচ্ছে। এখন এই করোনা মহামারীতে যেখানে আসলে দৃষ্টি দেওয়া উচিত ছিল স্বাস্থ্যের দিকে, দৃষ্টি দেওয়া উচিত ছিল জনজীবনের দিকে, সামাজিক নিরাপত্তার দিকে, আপনার ঘাটতি যেগুলো হচ্ছে সেই ঘাটতিগুলোকে আরো কমিয়ে নিয়ে আসার দিকে, সেখানে ব্যবসা বান্ধব এটা এই যে রাজনীতির ব্যবসায়ীকরণ এবং ব্যবসার রাজনীতিকরণ, এই বিষয়টার কারণে দেশ কিভাবে দেশে এই বাজেট কতটুকু প্রভাব ফেলতে পারে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। জনাব আব্দুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং আলোচক মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, এবং আরো আছেন আলোচক হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী। সকলকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিকদের ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আছি একটা মফস্বল শহরে, ফেনীর সোনাগাজী থেকে একটা জরুরি কাজে গ্রামের বাড়িতে আসতে হয়েছে, সেখান থেকে জয়েন করেছি, এবং এখানে নেটের অবস্থা বেশ দুর্বল। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে কন্টিনিউ করার জন্য। কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না, আমি চেষ্টা করছি, ট্রাই করছি। যদি কখনো যদি ব্যাঘাত ঘটে তাহলে আমি আবার জয়েন করার চেষ্টা করব। প্রথমে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বাজেট নিয়ে যে কথা বলেছেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা চলে এসেছে। আমি কয়েকটি, যে প্রশ্নটি আপনি করেছেন যে ব্যবসায়ীদের সুবিধা, আসলে অর্থমন্ত্রীর যে কথাটি মোয়াজ্জেম ভাইয়ের কথায় এসেছে যে তিনি প্রথমে বলেছেন ব্যবসা বান্ধব একটি বাজেট দিয়েছে। আবার তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে আবার অন্য কথা বলেছেন যে সকল শ্রেণীর মানুষের স্বার্থের কথা বিবেচনায় রেখে এই বাজেট দেওয়া হয়েছে। এই দুটো কথা কিন্তু একটি আরেকটি পরস্পর বিরোধী। তিনি প্রথমে যে কথাটি বলেছেন সেটারও সত্যতা নাই, যে ব্যবসা বান্ধব যে কথাটি আলাল ভাই বলেছেন সত্যিকার অর্থে একটি কোটারি, বিশেষ একটা গোষ্ঠী বান্ধব এই বাজেটটি। আর সকল শ্রেণীর কথা যেটি বলেছেন এটা তো ডাহা, মিথ্যা এবং অসত্য কথা বলেছে। আমি কয়েকটি তথ্য দিলে আপনারা সেটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই তথ্যগুলো আপনাদের কাছেই আসে, আমি শুধু মেনশন করব যে আমরা যে কর সাধারণের কাছ থেকে এই বাজেটে যে কর আরোপ করা হয়েছে এবং যে কর থেকে যে আয়ের কথা বলা হয়েছে, সে আয়ের ব্যয়টা কোথায় হবে, এই টাকাগুলো কোথায় যাবে, সেটার একটা চিত্র আপনারা ইতিমধ্যে দেখছেন। তারপরও আমি এখানে উল্লেখ করতে চাই যে এই করের টাকাগুলো যদি আমরা ভাগ করি 100 টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই দেখা যাচ্ছে 19 টাকা যাবে বেতন খাতে, সরকারি চাকরিদের বেতন খাতে, মানে 19% চলে যাবে সরকারি চাকরিজীবীদের বেতন খাতে। তারপরে দেখা যাচ্ছে যে সরকারি চাকরিজীবী যারা অবসরে গেছেন তাদের জন্য আবার চলে যাবে 7.7 টাকা 70 পয়সা করে চলে যাবে 100 টাকার মধ্যে তাদেরকে পেনশন দেওয়ার জন্য। অর্থাৎ সরকারি চাকরিতে যারা এখন আছেন এবং যারা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন, এই দুই খাতেই আমরা যা ট্যাক্স দেবো, জনগণের কাছ থেকে যে ট্যাক্সটা আদায়ের কথা বলা হচ্ছে, যদিও সেই ট্যাক্স আদায়ের যে গল্প শোনানো হচ্ছে বা প্রাক্কলন করা হয়েছে সেটাও একেবারেই অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত। যদি সেটা আদায়ও করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে 26 টাকা, শতকরা 26 টাকা চলে যাবে বর্তমানে যারা চাকরিতে আছেন সরকারি চাকরিজীবী এবং যারা এখান থেকে অবসর নিয়েছেন তাদের পেনশন খাতে। মানে জনগণের ট্যাক্সের টাকার 1/4 বেশি চলে যাবে শুধুমাত্র সরকারি কর্মচারীদেরকে তুষ্ট করার জন্য, যারা সার্ভিসে আছেন যারা সার্ভিসে নেই তাদের জন্য।
বাকি টাকাটা কোথায় যাবে? বাকি টাকার মধ্যে দেখা যাচ্ছে যে শতকরা 100 টাকার মধ্যে 18 টাকা 70 পয়সা চলে যাবে সুদ। এই বর্তমান সরকার কথায় কথায় বলে পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় করেছি, অমুক প্রকল্প আমরা এই করেছি, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, কিন্তু এই যে 18 টাকা মানে 100 টাকায় 18 টাকা 70 পয়সা চলে যাবে সুদ পরিশোধের জন্য। এবং পাশাপাশি ভর্তুকি খাতে, যে বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে যে অরাজকতা চলছে, যেভাবে মানে বিদ্যুতের প্ল্যান্টগুলো যেভাবে অপরিকল্পিতভাবে করা হয়েছে, সেই খাতে বিশাল অঙ্কের ভর্তুকি, এছাড়াও বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ আরো চলে যাবে শতকরা 12 টাকা 60 পয়সা। এখানে দেখা যাচ্ছে যে 31 টাকা 30 পয়সা চলে যাবে 100 টাকার মধ্যে, এগুলো হলো ভর্তুকি খাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো যদি আমরা যোগ করি, টোটালি ট্যাক্স থেকে যে আদায় হবে তার থেকে 100 টাকায় 58 টাকা চলে যাবে, যার মধ্যে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের যে 17 কোটি জনগণ, তাদের সাথে একমাত্র সরকারি কর্মচারী এবং এই যে লুটের টাকা, বিদ্যুৎ খাতের যে লুটের টাকা ভর্তুকি পরিশোধ করার জন্য এই খাতেই টোটাল 100 টাকার মধ্যে 58 টাকা চলে যাবে। এই হচ্ছে এবারের বাজেট। এই বাজেট দ্বারা এখানে আপনারা দেখেছেন যে এখানে ভর্তুকি শুধুমাত্র ঘাটতি ধরা হয়েছে 2,14,000 কোটি টাকা। একটি সংসার, যদি আমরা বাজেট থেকে রাষ্ট্রটিকে যদি একটি সংসার ধরি, সেই সংসারের যদি আপনার বছরের বাজেট করতে গিয়ে সংসারের 10 জন সদস্য বসে সারা বছরের বাজেট করছে, সেই বাজেটের মধ্যে যদি এই হারে 2,14,000 কোটি টাকা যদি ঘাটতি থাকে, যে ঘাটতি পূরণের জন্য যে খাতগুলো বলা হয়েছে এগুলো বাস্তবসম্মত না। ঘাটতি পূরণ বলা হয়েছে যে 76,000 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক থেকে, ব্যাংক বহির্ভূত খাত থেকে 37,000 কোটি টাকা, তারপরে বিদেশ থেকে ঋণ পাওয়ার আশা করা হয়েছে 97,000 কোটি টাকা। এই সবই এর কোনোটি বাস্তবতার সাথে কোনো মিল নাই। সম্পূর্ণ অলিক কল্পনা নির্ভর একটি বাজেট দেওয়া হয়েছে, যে বাজেট হচ্ছে বাংলাদেশে গত 12 বছর ধরে যে বিভিন্ন খাতে যে লুটপাটের রাজত্ব চলছে, সেই রাজত্বটাকে টিকিয়ে রাখার জন্য, গোটা দেশটাকে এক ধরনের অর্থনৈতিকভাবে দেউলিয়াতের দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা কল্পনা করা যাবে না যে আগামী 3 বছরে 2,34,000 কোটি টাকা শুধু সুদ পরিশোধ করতে হবে। একটা দেশকে কত বড় ঋণ নির্ভর, কতটা দায়ের মধ্যে ফেলে দিলে 3 বছরে 2,34,000 কোটি টাকা শুধু প্রাক্কলন করা হয়েছে সুদ পরিশোধ করার জন্য। এর অর্থ হচ্ছে আগামী দিনগুলোতে এখন এবারে যে জি জনাব আব্দুল্লাহ, একটু আপনাকে আমি ইন্টারাপ্ট করি এখানে। এই যে আপনি যে ডেটাগুলো দিচ্ছেন, আপনি যে ফিগারস গুলো বলছেন, আসলে কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু এত কিছু বোঝে না। হ্যাঁ, প্রবৃদ্ধি কি, জিডিপি কি, আমাদের ঘাটতি কতখানি, আয় ব্যয়, এসব হিসাব কিন্তু আমাদের সাধারণ জনগণ জানে না। আজকে পৃথিবী বিপর্যস্ত হয়ে আছে হচ্ছে করোনা মহামারী নিয়ে, বাংলাদেশের একই অবস্থা। আজকে যে বাজেটটা পরিণত হলো, আপনি একটু কি ছোট্ট করে বলবেন যে আসলে এই 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 বাজেটটা, এই গতানুগতিক শুভঙ্করের ফাঁকি দেয়া বাজেটটা কি এই সময়ে এটা কোনোভাবেই দরকার ছিল? আমি তো সেই কথার দিকে যাচ্ছিলাম, আমি সেদিকেই যাচ্ছি যে একটি বাজেটের যখন একটা বার্ষিক আপনি সংসার চালানোর জন্য, আপনার সংসারটা চালানোর জন্য বার্ষিক যখন একটা পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনাতে যদি প্রায় অর্ধেক, মানে যেখানে উন্নয়ন বাজেট যেটা করা হয়েছে তার প্রায় সমপরিমাণ ঘাটতি, তার মানে হচ্ছে উন্নয়নের কোনো টাকাই, কর থেকে যে আয় হবে তার কোনো টাকাই উন্নয়ন খাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন আপনি বিশ্বব্যাপী যে করোনা মহামারীর মধ্যে যে বাজেটটা দেওয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ যে প্রায়োরিটিটা থাকা দরকার ছিল সেটা হলো স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে কি দেখানো হয়েছে? আপনি দেখবেন স্বাস্থ্য খাতে ধরা হয়েছে 32,725 কোটি টাকা স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা খুবই অপ্রতুল। এবং শিক্ষা খাত বিপর্যস্ত হয়ে গেছে। শিক্ষা খাতের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা একেবারে সমস্ত শিক্ষাবিদরা একমত যে এটা খুবই অপ্রতুল। শিক্ষা খাতের জন্য যে বিপর্যস্ত শিক্ষা খাতকে থেকে উত্তরণের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে একটি বাক্য এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের কোনো দিক নির্দেশনামূলক একটি বাক্য সেখানে পাওয়া যায়নি। এবং সেখানে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও অপ্রতুল। আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আরেকটু অ্যাড করে দিই। আপনি বলছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ খুবই অপ্রতুল, কিন্তু আমরা দেখেছি যে জিডিপির 0.9% স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা সত্ত্বেও সেটা 25% কিন্তু অব্যবহৃত থেকে গেছে। ওটাকে কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করতে পারেনি সরকার।
মন্ত্রণালয়গুলো সেটা তো কিন্তু সরকারের ব্যবহার করছে না। অব্যবস্থাপনা। এই সরকারের প্রায়োরিটি হচ্ছে, এই সরকারের প্রায়োরিটিটা হচ্ছে যে তাদের দলীয় লোকজনকে স্বাস্থ্য খাতে ব্যবসা দেওয়ার জন্য, স্বাস্থ্য খাতের কেনাকাটায় লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য এই সরকারের টপ প্রায়োরিটি হচ্ছে এটা। গত কয়েক বছরে আমরা করোনাকাল বা করোনাকালের আগে স্বাস্থ্য খাত নিয়ে আমরা যেসব রিপোর্ট সংবাদপত্রে দেখেছি, মিডিয়ায় দেখেছি, এগুলো প্রমাণ করে যে স্বাস্থ্য খাতে সত্যিকার অর্থে যেটুকু বরাদ্দ থাকে সেটাও লুটপাট ছাড়া, লুটপাটেরটাই সেখানে প্রাধান্য পাচ্ছে। আমরা যে কথাটা আমি বলতে চাচ্ছি যে স্বাস্থ্য খাতে যেখানে বরাদ্দ করা হচ্ছে 32,000 কোটি টাকা, যেখানে বিশ্বব্যাপী করোনায় বিপর্যস্ত খাতে সবচেয়ে প্রায়োরিটি পাওয়ার কথা এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা, সেই জায়গাতে আপনি যদি দেখেন জনশৃঙ্খলা এবং নিরাপত্তা খাতে 28,000 কোটি টাকা, যেখানে স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ মানুষের মৌলিক চাহিদাগুলো রেখে সেখানে যেখানে 32,000 কোটি টাকা, পাশাপাশি জনশৃঙ্খলার নামে যে পুলিশ প্রশাসন পালার জন্য, পুলিশের নির্যাতন, গুম খুনের দায়ে যারা অভিযুক্ত তাদের জন্য জনশৃঙ্খলা এবং নিরাপত্তা খাতে বরাদ্দ করা হয়েছে 28,000 কোটি টাকা। আমরা এই সরকারের যে গত 12 বছরের এক যুগের আমরা যে ট্রেন্ডটা দেখছি, তারা আসলে একটি বিশেষ বিশেষ ক্ষমতার নিয়ামক শক্তিগুলোকে তুষ্ট করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের কলা কৌশল আছে সেগুলো অবলম্বন করতে চাচ্ছে, যেখানে জনগণের, সাধারণ মানুষের যে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের না বিশ্বাস, সেই ক্ষেত্রে এই বাজেটের মধ্যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কোনো সুনির্দিষ্ট কোনো নীতি ঘোষণা নাই, সুনির্দিষ্ট কোনো নীতি গ্রহণের কথা বলা নাই। এবং প্রতিটা শ্রেণী, একবার মধ্যবিত্ত শ্রেণীর কাছে এই বাজেটটি একেবারেই একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। মধ্যবিত্ত শ্রেণীকে আরো নিম্নবিত্তের দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা করার এখানে তাই করা হয়েছে। উচ্চবিত্ত কিছু অল্প কিছু কোটারি গোষ্ঠীর জন্য এখানে বেশ কিছু সুবিধা দিয়ে তাদেরকে তুষ্ট করে সরকারের পলিসি হচ্ছে যে ক্ষমতার নিয়ামক কিছু শক্তিকে যদি তুষ্ট করে রাখা যায় তাহলে চেয়ারটা ঠিক থাকবে, ক্ষমতাটা অটুট রাখতে পারলে তাদের বাকি জনগণ যখন ভোটের প্রয়োজন হয় না, রাতে যখন পুলিশ বাহিনী যখন ভোট দেয় তখন তাদের জন্যই তো বরাদ্দটা প্রায়োরিটি পাবে, তাদের জন্য রাখা হয়েছে 28,000 কোটি টাকা। কিন্তু জনগণের জন্য যেখানে বলা হচ্ছে যে মানুষের, সাধারণ মানুষের জন্য কিছু মানে মুখ রক্ষার জন্য কিছু প্রজেক্ট, প্রকল্প, কিছু বরাদ্দ রাখা হলেও সেগুলো দলীয়করণের মাধ্যমে আমরা দেখবো যে গত এই যে করোনা কালের অভিজ্ঞতা, যে যা কিছু প্রণোদনা সেগুলোকেও দলীয়করণ করে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সাধারণ সত্যিকারের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারা যারা দুর্দশাগ্রস্ত, তাদের জন্য তেমন কোনো বরাদ্দ চোখে পড়ে না। এই বাজেটে যদি আদ্যপ্রান্ত বিশ্লেষণ করা হয় তাহলে দেখা হবে পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত নানান ধরনের প্রতারণা, আপনি প্রত্যেকটা প্যারায় প্যারায় যাবেন নানান ধরনের প্রতারণার ছাপ আপনি সেখানে দেখতে পাবেন। এবং সেখানে বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করে ক্ষমতা আঁকড়ে থাকা, ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য যা যা করার বাজেটে তারই প্রতিফলন ঘটেছে। জনগণের দুঃখ দুর্দশার দিকে এদিকে খুবই কম নজর দেওয়া হয়েছে। এবং যে কিছু টুকটাক, বিশেষ করে আমি যদি বলি যে মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে 20,000 টাকা করা হয়েছে। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, এই দেশ স্বাধীন করেছেন, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে, নিঃসন্দেহে তাদেরকে মূল্যায়ন করা আমরা বিপক্ষে নই। কিন্তু 12,000 থেকে 8,000 টাকা এই সুবিধাটা কতজন পাবে? মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 1,90,000। এই 1,90,000 লোককে তুষ্ট করে সমাজে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাধারী, আমরা তাদের 12,000 থেকে 20,000 করে দিলাম। এগুলো হলো সরকারের এক ধরনের স্ট্যান্ডবাজি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই সরকার যেভাবে অতীতে যেভাবে চলে আসছে, এই ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়ে সেটা জনগণের জনমনে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা একদিকে করতে চাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সত্যিকার অর্থে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য এই বাজেটে তেমন কিছুই নাই। এবং বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী দুর্দশাগ্রস্ত, তারা আরো আগামী দিনগুলোতে এই বাজেটের যে রেশ থাকবে, সে রেশে আগামী অর্থ বছরে আমি মনে করি আরো বহু সংখ্যক, কয়েক কোটি মানুষ উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ততে এবং মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ততে তারা পতিত হবে এবং তাদের দুর্দশা আরো বাড়বে। ধন্যবাদ জানাব আব্দুল্লাহ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো আপনার কাছে অন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি আলোচনা এই পর্যায়ে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার কাছে আসতে চাই। কিছুক্ষণ আগে জনাব আমাদের আরেকজন বক্তা বলেছেন যে মেগা প্রজেক্ট গুলো, যেগুলো পদ্মা সেতুর কথা বলেছেন, আমরা জানি যে এই প্রস্তাবিত বাজেটেও প্রায় 10টি মেগা প্রজেক্টে 50,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। এই যে মেগা প্রজেক্ট গুলো,
এই মেগা প্রজেক্ট গুলোর জন্য যদি আমরা একটু পেছনের দিকে যাই, যদি আমরা পদ্মা সেতুর 2007 সাল থেকে ধরি, যেটা একনেকে যখন বাস্তবায়ন শুরু হলো, এটা মেয়াদ ছিল ডিসেম্বর 2018, প্রাথমিক ব্যয় 10,162 কোটি টাকা ছিল। ব্যয় বৃদ্ধি করে এটা 2011 সালে প্রথম প্রকল্প প্রস্তাব সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 20,507 কোটি টাকা। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 28,793 কোটি টাকা। 2018 সালে প্রকল্প সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় 30,193 কোটি টাকা। সম্ভাব্য সমাপ্তি বলা হচ্ছে 2021 সালে 30 জুন। এরকম আরো অনেকগুলো রূপপুর পারমাণবিক কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর যেটা অলরেডি বাতিল হয়ে গেছে, রামপাল বিদ্যুৎ প্রকল্প, এই যে মেগা প্রজেক্ট গুলোতে এতগুলো টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, অথচ আমাদেরকে এখানে আমাদের প্রায় 13-14 কোটি মানুষের জন্য, তারা যদি 80% মানুষকে হার্ড ইমিউনিটির আন্ডারে আনতে হলে তাদেরকে 80% মানুষের গভর্নমেন্টকে টিকা দিতে হবে। সেখানে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 25 লাখ মানুষকে মাসে টিকা দেওয়া হবে। কত বছর আমরা তাহলে এই করোনা নিয়ে বাঁচবো? আমাদের কি এখন প্রয়োজন ছিল এই একনেকের বিভিন্ন প্রজেক্ট অথবা মেগা প্রজেক্টে বরাদ্দ দেয়া, নাকি আমাদের এই জীবন আগে রক্ষা করা, তারপরে জীবিকা রক্ষা করা? এই যে কিছুক্ষণ আগে বললেন আব্দুল্লাহ ভাই সাহেব যে আমাদের আমরা সংসার চালাতে না পারলে কি হবে, আমরা বেঁচে থাকতে না পারলে কি হবে, যেখানে টিকা নেই, যেখানে মধ্যবিত্ত আরো বেশি দরিদ্র হয়ে যাচ্ছে, নতুন দরিদ্রের জন্য কোনো কিছু নেই, কি হবে? আবার এই মেগা প্রজেক্ট গুলো নিয়ে আমরা দেখছি যে এদের ব্যবস্থাপনা, এই যে যত বেশি সময় বাড়ছে তত বেশি অর্থ বাড়ছে। তো এই সব কিছু মিলিয়ে নিয়ে আসলে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়ে আছে? আমরা আমাদের সাধারণ জনগণরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? ধন্যবাদ ফারজানা শারমিন আমাকে বলতে দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার বক্তব্যের আগে আমি শ্রদ্ধেয় আলাল ভাইকে এবং আব্দুল্লাহ ভাইকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং তাদের পাশাপাশি আমি এখানে বলতে সুযোগ পাওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন যে মেগা প্রজেক্টের ফাইন্যান্সিংটা কতটুকু প্রয়োজন ছিল যখন আমরা কোভিডে আক্রান্ত এবং পুরো অর্থনীতি জর্জরিত এবং সবকিছুই যে দিক নির্দেশন মানদণ্ডগুলো আছে সবগুলোই যখন নিম্নমুখী, তখন কেন আমরা মেগা প্রজেক্টে এত হাজার হাজার কোটি টাকা আমরা বরাদ্দ দিচ্ছি? আসলে এইটা যদি তাকান তাহলে আপনাকে দেখতে হবে যে সারা পৃথিবীতেই যখন গভর্নেন্স নিয়ে আলোচনা হয় সেখানে দেখা যায় যে যখন গভর্নেন্সের অভাব থাকে কোনো একটা দেশে ইকোনমিতে, তো তখন হয় কি অ্যাকাউন্টেবিলিটি যেহেতু থাকে না, সেখানে হচ্ছে সরকার যে কোনো ধরনের কাজ করতে পারে, তাকে জবাবদিহি করতে হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার তখন নির্ভর করে তাদেরই উপরে যাদের দ্বারা সে টিকে থাকতে পারে। এবং দেখা গেছে যে যে সোসাইটিতে যারা খুবই প্রভাবশালী এবং শুধুমাত্র ব্যক্তি না, এবং যে প্রতিষ্ঠানগুলো যেসব প্রভাবশালী যাদেরকে দিয়ে ক্ষমতায় থাকা যেতে পারে, তো তাদেরকে তুষ্ট করার জন্য যা যা করার সে কাজগুলো করা হয়। এবং তার একটা পদ্ধতি হচ্ছে গিয়ে মেগা প্রজেক্টের ফাইন্যান্সিং। আপনি যদি দেখেন, যদি সারা পৃথিবীর যে গভর্নেন্সের যে লিটারেচার আছে সেখানে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে যেসব দেশেই গভর্নেন্সের ভয়াবহ ধরনের ঘাটতি আছে সেসব দেশে কিন্তু মেগা প্রজেক্টের একটা আধিক্য আছে। কারণ হচ্ছে মেগা প্রজেক্ট গুলোর যেহেতু কোনো ধরনের এখানে অনেক ধরনের লুকোচুরির বিষয় থাকে, এবং যাদের দিয়ে ইমপ্লিমেন্টেশন করা হয় এবং যেসব দেশ এখানে ইনভলভ থাকে সেখানে সেই দেশগুলোতে যদি গভর্নেন্সের সমস্যা থাকে, তা তখন হয় কি আপনি এই প্রজেক্টগুলো দিয়ে প্রচুর পরিমাণে অর্থ সরিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয়। তো সে কারণেই হচ্ছে যে কিছু লোককে সন্তুষ্ট করার জন্য আসলে বেসিক্যালি তাদেরকে সন্তুষ্ট করার যাদেরকে দিয়ে ক্ষমতা থাকা যায়, এবং যাদেরকে সন্তুষ্ট রাখলে কোনো ধরনের সমস্যা হবে না, তাদের উদ্দেশ্যে এই মেগা প্রজেক্টগুলো করা হয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আলাল ভাই একটা খুব মজার কথা বলছিলেন, সেটা হচ্ছে যে যেটা আমরা সাপ্লাই সাইড ইকোনমিক্সে পড়ে থাকি যে ব্যবসায়ীদেরকে খুশি রাখা, কারণ বড় ব্যবসায়ীদের খুশি রাখা, বড় ব্যবসায়ীদের যদি খুশি রাখা হয়, তাদের যদি আয় বাড়ে, আয় বাড়লে তাদের বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লে লোকজনের কর্মসংস্থান হবে এবং আয় বাড়বে, সবার অবস্থা ভালো থাকবে। আসলে ইকোনমিক্সে আমরা অর্থনীতির যে আমাদের যে জ্ঞান ভান্ডার আছে সেখানে অলরেডি এটা প্রমাণিত হয়েছে যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা কাজ করে না, এটা এই সাপ্লাই সাইড ইকোনমিক্সটা কাজ করে না। আমেরিকা রিপাবলিকানরা এই পলিসির ধারক বাহক, এবং তারই ধারাবাহিকতায় আমাদের মতো দেশগুলোতে অনেক সরকার একই ধরনের পলিসি নিয়ে থাকে এবং একই ধরনের কথা বলে থাকে। তা আসলে দেখা গেছে যে এই ধরনের পলিসি কাজ করে না।
বরং হচ্ছে যে যেই প্রজেক্টগুলো নিলে যেসব কাজগুলো করলে দেশের বেশিরভাগ মানুষকেই সাহায্য করা যায় সেই প্রজেক্টগুলো নিতে হবে, সেগুলো দিয়েই দেশের উন্নয়ন ঘটাতে হবে। যেমন শিক্ষা স্বাস্থ্যের পেছনে খরচ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার পেছনে খরচ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে কর্মসংস্থানমূলক এবং বিষয়গুলোর দিকে জোর দিতে হবে যাতে করে মানুষের কর্মসংস্থান বাড়ে, আয় বাড়ে এবং বেশিরভাগ মানুষ সুবিধাভোগী হয়, এই বিষয়টা। এখন আরেকটা বিষয় আপনি যদি দেখেন এবারের বাজেটে, এটা আব্দুল্লাহ ভাইও কিছুটা বলেছেন, আল্লাহ ভাইও ইন্ডিয়াকে বলেছেন যে আমাদের এবারের বাজেটের সমস্যাটা হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এই বেশিরভাগ নাম্বারে কিন্তু রিয়ালিস্টিক না ইন দ্য সেন্স যে ইভেন অর্থমন্ত্রী মহোদয় নিজেই নিজের তথ্যকে কন্ট্রাডিক্ট করেছেন। উনি কিছুদিন আগে পার্লামেন্টে কিছু নাম্বার বলেছেন, যে নাম্বারগুলো উনি বলেছেন যে গত 9 মাসে ইকোনমির কি অবস্থা। এখন পরবর্তী যখন উনি বাজেট দিলেন, সেখানে যে রিভাইজ বাজেট দিলেন, আপনি জানেন যে বাজেটে দুটো অংশ থাকে, একটা হলো আগের বাজেটের একটা রিভাইজ বাজেট দেওয়া হয়। এখন সেই রিভাইজ বাজেট যখন দেওয়া হলো, সেখানে দেখা গেলো যে উনি যে নাম্বারগুলো পার্লামেন্টে বলেছেন সেই নাম্বারগুলো মিলছে না। সো আলটিমেটলি যেখানে হচ্ছে যে উনি যে খরচের প্রাক্কলনগুলো বলেছেন যে, এবং নট অনলি দ্যাট, সেটা হচ্ছে যে আয়ের যে খাতটা বলেছেন, যে আয়ের যে উনি লক্ষ্যমাত্রা দেখিয়েছেন, সেই লক্ষ্যমাত্রাগুলো আদৌ রিয়েলিস্টিক না। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা একটা হিসাব আছে, সেই হিসাবটা হচ্ছে যে সরকার যে নাম্বারগুলো বলছে সেটা ঠিক না। যে নাম্বারটা মনে করা হচ্ছে, গবেষণা সংস্থাগুলো মনে করছে যে নাম্বারটা সঠিক, সেই নাম্বারটা যদি সঠিক হয় তাহলে সরকারকে আয় বাড়াতে হবে অলমোস্ট 45% গ্রোথ হইতে হবে, যে এই বছর বাজেট যদি ইমপ্লিমেন্ট করতে হয়, হুইচ ইজ টোটালি আনরিয়ালিস্টিক, এবং এটা কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমরা এখনো করোনা থেকে উত্তরণ করতে পারি নাই, অর্থনীতি সবগুলো খাত নিম্নমুখী, যেখানে সবচেয়ে বড় ইন্ডিকেটর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যেটা হচ্ছে অর্থনীতি, যে প্রাইভেট সেক্টরে কতটুকু ঋণ যাচ্ছে কমার্শিয়াল ব্যাংকিং সেক্টর থেকে, সেটার গ্রোথ রেট খুবই কম, অল্প 9%। এখন এই শুধুমাত্র এই 9% গ্রোথ দিয়ে আপনি কিন্তু যে টার্গেট গুলো দেওয়া হচ্ছে যা আয়ের এবং ব্যয়ের, এগুলো অ্যাচিভ করা খুব অযৌক্তিক। সো আলটিমেটলি যেটা আমি বলার চেষ্টা করছি যে বাজেটটা, এটা মনে হয় গত 10-15 বছর 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি আনরিয়ালিস্টিক এবং একটা বাজেট এটা আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, খুব সম্প্রতি সরকার কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকামের একটা হিসাব দেখিয়েছেন, যে বলেছেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে $2227। এটাও কিন্তু টোটালি আমি কতটুকু যৌক্তিক আমার কাছে সন্দেহ আছে, এবং আমি জানি না কেন যেন সরকারের মধ্যে একটা প্রতিযোগিতা এসে গেছে, এক ধরনের প্রতিযোগিতার মনোভাব চলে এসেছে, কত দ্রুত বাংলাদেশের পার ক্যাপিটা ইনকামটাকে বাড়িয়ে দেখা যায়। কিন্তু এটা আমি জানি না কেন করছেন। হয়তোবা সরকারের ওই যে মোদিজির যে গুজরাটের মডেল, ওনারা এটা ফলো করছেন কিনা আমি আই ডাউট ইন ইট, বিকজ যখন মোদিজি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তো তিনি তখন খুব একটা রোজি পিকচার দেখেছেন যে ইন্ডিয়ার মধ্যে গুজরাট হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী একটা রাজ্য, অন্য সবগুলো রাজ্যকে ছাড়িয়ে যাচ্ছে। এবং ওই পিকচারটা দেখে লোকজনকে কনভিন্স করেছেন যে তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে ইন্ডিয়া একেবারে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হয়ে যাবে, অর্থনীতি প্রবৃদ্ধি হবে, খুব দ্রুত অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে যাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তার উনি মানে সাকসেসফুলি সেটা করতে পেরেছেন। আমার মনে হচ্ছে, আমি জানি না আমাদের সরকারের মধ্যে একই এক ধরনের একটা চিন্তা ভাবনা কাজ করছে না, যে যত দ্রুত পার ক্যাপিটা ইনকাম বেশি দেখিয়ে লোকজনকে বোঝানো যায় যে না, সরকার তো আয় বাড়াচ্ছে, সরকার তো গ্রোথটাকে ইনশিওর করছে, সরকার তো দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, দরকার নাই এখানে ইলেকশন, এখানে অ্যাকাউন্টেবিলিটি দরকার নাই। সো অ্যাকাউন্টেবিলিটি এনশিওর না করে যদি গ্রোথ বাড়ানো যায় তাহলে সমস্যাটা কি, সরকারি থাকো। সো আমার মনে হয় ওই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে কাজগুলো হচ্ছে, কিন্তু এটা ভয়াবহ একটা বিপর্যয় আছে। এটা বিপর্যয় হচ্ছে যে আপনারা জানেন আমরা 2026 সালে আমরা মিডল ইনকাম কান্ট্রি যখন গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন কিন্তু আমরা নিম্ন আয়ের দেশ হিসাবে যে সুবিধাগুলো পেতাম সেই সুবিধাগুলো আমরা বঞ্চিত হয়ে যাব। তখন আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু সারা পৃথিবীর সব দেশের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কম্পিট করতে হবে। আমরা আমেরিকার মার্কেটে যে সুবিধা পেতাম, আমরা ইউরোপের মার্কেটে যে সুবিধা পেতাম স্বল্প আয় দেশ হিসাবে, এই সুবিধাগুলো উঠে যাবে। তখন কিন্তু আমাদের যে একটা কম্পারেটিভ এনভায়রনমেন্ট বলে একটা তুলনামূলক যে একটা সুবিধা থাকে, সেই সুবিধাটা থাকবে না এবং সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে পারবো না। সো আলটিমেটলি হচ্ছে আমাদের হয়তো একটা ভয়াবহ একটা বিপর্যয় আসতে পারে আমাদের এক্সপোর্ট খাতে, এবং যেটা আমাদের জন্য কতটুকু আমরা, এবং এক্সপোর্ট খাতে যদি আসে, এবং সেই এক্সপোর্ট খাতে মূল সোর্স হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, যেখানে হচ্ছে আমাদের সবচেয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের মূল জায়গা, এবং সেখানে যদি ধস একটা নামে, যা আনএমপ্লয়মেন্ট একটা বিশাল কারণ হয়ে দাঁড়ায়, তখন এই লোকগুলো কোথায় যাবে? তাদের জন্য আমরা কি ধরনের বিকল্প আয়ের ব্যবস্থা করতে পেরেছি সেটা কোনো আমাদের নিশ্চয় কিন্তু নাই। তো আপনি যে প্রশ্নটা দিয়ে আরম্ভ করেছিলেন যে মেগা প্রজেক্ট,
মেগা প্রজেক্টের আসলে যেটা এটা লিঙ্ক টু একটা হচ্ছে মানে নট হ্যাভিং গভর্নেন্স ইন দ্য কান্ট্রি, যে আপনার রাষ্ট্রের মধ্যে যখন গভর্নেন্স থাকে না, জবাবদিহিতা না থাকে না, এরকম একটা পরিস্থিতিতে শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর অন্য দেশগুলোতেও একই সিমটম আছে, একই লক্ষণ দেখা যায় মেগা প্রজেক্টের আধিক্য। এবং এই মেগা প্রজেক্ট দিয়ে যাদেরকে খুশি রাখলে টিকে থাকা যায়, তাদেরকে খুশি করা যায়, প্লাস এবং এইখান থেকে নিজের আখের গোছানো সুবিধা হয়। এই জন্যই মেগা প্রজেক্টের উপর আধিক্য আছে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেগা প্রজেক্টের থেকে বেশিরভাগ মানুষ কিন্তু বেনিফিটেড হবে না। কারণ আপনি যদি 10 টাকার জিনিস যদি 100 টাকা দিয়ে কিনেন, আপনার যদি কস্ট হয়ে যায় 10 টাকার জিনিস 100 টাকা, এখন এই 100 টাকা বাড়তি খরচটা কিন্তু কে দিবে? জনগণ দিবে। সো জনগণ যখন এই টাকাটা তার পকেট থেকে দিবে, ইনফ্রাস্ট্রাকচারের মানে অবকাঠামোর যে সুবিধা, লোকজনের আয়ের যে সুবিধাটা হতো, সে সুবিধাটা থাকবে না। আমি পদ্মা সেতু নিয়ে এরকম একটা আর্টিকেল লিখেছিলাম পত্রিকাতে, যেখানে আমি দেখিয়েছিলাম যে আমাদের পদ্মা সেতু থেকে যে লাভটা হতো, এই লাভের গুড়টা কিন্তু পিঁপড়া খেয়ে ফেলবে। এদেশের মানুষটা কিন্তু পাবে না। কারণ হচ্ছে যেভাবে ইনফ্লেটেড মানে কস্টটা ইনফ্লেটেড হয়ে যাচ্ছে, যে নির্মাণ ব্যয়টা যেভাবে বেড়ে যাচ্ছে, আলটিমেটলি লোকজনের এই পদ্মা সেতুর ফলে তার যে সময়টা বাঁচতো, সে সময়ের যে দাম, সে দামের তুলনায় খরচটা অনেক বেশি যাবে। সো আলটিমেটলি এদেশের মানুষের আয়ে, তার জীবনযাত্রার মান উন্নয়নে পদ্মা সেতু খুব বেশি ভূমিকা পালন করতে পারবে না। অলরেডি আপনারা জানেন জানা বিদ্যুতের ক্ষেত্রে একটা ঝামেলা, সে পায়রা থেকে আমরা যে বিদ্যুৎ পাচ্ছি, সেই বিদ্যুৎ কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না, আমরা এই বিদ্যুৎ আনইউজ। তারপরে হচ্ছে আমরা পারমাণবিক যে বিদ্যুতের পিছনে প্রায় অলমোস্ট লক্ষ কোটি টাকার একটা বাজেট আমাদের আছে। এই বছরও একটা হিউজ অ্যামাউন্ট অফ সম্ভবত 10,000 কোটি টাকা নতুন করে অ্যালোকেশন করা হয়েছে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এবং এখন বলছেন এক্সপার্টরা যে আমাদের ইকোনমি যে অবস্থা, এই অবস্থা কিন্তু বিদ্যুৎ যেটা উৎপাদন সেটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারবো না। সো আলটিমেটলি কি হবে, এই খরচের সুবিধা কিন্তু আমরা ইকোনমিতে আমাদের আসবে না, সাধারণ মানুষের কাছে আসবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আলটিমেটলি মেগা প্রজেক্ট গুলোর সাথে এই গভর্নেন্স না থাকার এবং জবাবদিহিতা না থাকার একটা সম্পর্ক আছে, এবং এই কারণেই মেগা প্রজেক্টের উপর সরকার বেশি জোর দিয়ে থাকেন এবং এটা গুরুত্ব দিয়ে থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে জনাব জাহাঙ্গীর আলম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে উঠে এসেছে যে মেগা প্রজেক্টগুলো আসলে কেন নেওয়া হচ্ছে, একটি স্বার্থ সংশ্লিষ্ট মহলের জন্য। এমন না যে এই মেগা প্রজেক্টের সংশ্লিষ্ট সকল ব্যক্তিরা এটাতে লাভবান হচ্ছে বা এই প্রজেক্টে দেশ লাভবান হচ্ছে। শুধু সংশ্লিষ্ট কিছু গুটিকত ব্যক্তি বা ব্যক্তি স্বার্থের জন্য বা সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীর কারণে এই প্রজেক্টগুলো নিয়ে এই প্রজেক্টগুলোতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আমরা স্ক্রিনে মোয়াজ্জেম হোসেন আলীকে দেখতে পাচ্ছি। আমি এই আলোচনার এই পর্যায়ে ওনার কাছে আসবো। এই বাজেট অধিবেশনের বিভিন্ন আলোচনার মাঝখানে গত দুদিন আগে সংসদে এই টাকা পাচার সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক হয়েছে। আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো মোয়াজ্জেম হোসেনের সাথে এবং কানেক্ট করবো এইভাবে বিষয়টা যে আজকে যেমন আপনি দেখেন যে এই 6 লক্ষ সামথিং হাজার কোটি টাকার আয়, 3 লক্ষ কোটি টাকার ব্যয়, 6 লক্ষ টাকার ব্যয়, 3 লক্ষ কোটি টাকার আয় এবং 2 লক্ষ কোটি টাকার হচ্ছে ঘাটতি। এই ঘাটতি পোষাতে আমাদেরকে হয় ব্যাংক থেকে, আমাদের দেশীয় ব্যাংকগুলো থেকে লোন নিতে হবে অথবা বিদেশ থেকে লোন নিতে হবে। দেশীয় ব্যাংক থেকে লোন নিলে তারল্যের ঘাটতি ঘটবে, বিদেশি ব্যাংক থেকে লোন নিলে অলরেডি আমাদের যারা যেসব শিশু জন্মগ্রহণ করেন তাদের মাথার উপরে 84,000 টাকা করে ঋণ অলরেডি তাদের মাথায়। এই অবস্থা, তার মাঝখান দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অর্থমন্ত্রী বলছেন যে তার কাছে কোনো লিস্ট নেই, তিনি জানেন না এবং তিনি লিস্ট চেয়েছেন। যে আপনারা বলেন যে কাদের কাছে বিষয় আমরা গণমাধ্যমে দেখেছি এবং আপনারা সবাই জানেন। এবং এই বিষয় নিয়ে গত 7 তারিখে পার্লামেন্টে আমাদের জনাব রুমিন ফারহানা বিএনপি সাংসদ, তিনি বলেছেন ব্যাংক থেকে এমন করে টাকা নিয়ে যাচ্ছেন এক শ্রেণীর লোক, নেওয়ার সময় তারা জানেন যে এই টাকা ফেরত দিতে হবে না। জাপার সাংসদ কাজী ফিরোজ রশিদ বলেছেন দুদকের হেড অফিস আপাতত বাংলাদেশে রাখার দরকার নেই, এটি কানাডায় করা হোক, আরেকটি শাখা হোক মালয়েশিয়াতে। জাপার আরেকজন সাংসদ রওশন মান্নান বলেছেন ব্যাংক খাত, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার এখন নির্যাতিত এতিমদের মতো, দেখার কেউ নেই। এবং জাপার চেয়ারম্যান সাংসদ বিরোধী দল উপনেতা জিএম কাদের বলেছেন তারা পুকুর চুরি করে বের হয়ে যাচ্ছে, আর যারা এসব তুলে ধরছেন তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। টাকা পাচার হচ্ছে একদিক দিয়ে, ঘাটতি পূরণ করতে ঋণের বোঝা আমাদের সন্তানদের ঘাড়ে, যারা যেসব সন্তান জন্ম নেয়নি তাদের ঘাড়ে
উপরন্তু ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সূচকে সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। সেখানে আরো বলা হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ ঢাকায় আরো অবনতি। সরকার বলেছিলেন যে সমস্ত জেলায় জেলায় ওনারা সম্ভবত 47টি জেলায় আইসিইউ স্থাপন করবেন কোভিডের জন্য। 5টিতে করা হয়েছে বোধহয় এই 1.5 বছরে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, সরকারের অবস্থা। কিন্তু বাজেটে তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার কথা যখন মানুষ শোনে, তখন তো আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা মনে করবো যে আমাদের জন্য তো কিছু থাকবে এখানে। আমরা দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছি, আমরা মধ্যবিত্তরা গিয়ে আমাদেরকে 333-তে ফোন করে ইউএনওর কাছে আমাদেরকে হাত পাততে হচ্ছে, এবং সেটার জন্য মধ্যবিত্তরা তো গিয়ে টিসিবি লাইনে দাঁড়াতে পারছে না। তো এই যে এই সমন্বয়হীনতা, সার্বিকভাবে এই সমন্বয়হীনতার মাঝখান দিয়ে এই জাতি, এই দেশ দাঁড়িয়ে থাকবে কি করে? জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাকে আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। জি, আমি অধ্যাপক সাহেবের কিছু সারগর্ভ আলোচনা শুনলাম এবং একই সঙ্গে সাংবাদিক সাহেব যে কথাগুলো বলেছেন কিছুটা শুনেছি। এইখানে আপনাকে এই যে সুনির্দিষ্ট প্রসঙ্গটি আপনি এনেছেন, সেই প্রসঙ্গে আর কত বলবো, বলতে বলতে এখন আর ভালোও লাগে না। কারণ ওই যে বললাম, যারা দায়বদ্ধতার তাগিদ অনুভব করে না, জবাবদিহিতার তাগিদ অনুভব করে না, তাদের জন্য ছোট্ট একটা গল্প আমি বলি এক লাইনে। আপনি মিউট হয়ে গেছেন জনাব আলাল, আপনি মিউট হয়ে গেছেন, একটু করতে হবে, আনমিউট করতে হবে। ঠিক আছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। জি, এখন শোনা যাচ্ছে। একজন মন্ত্রী প্রথম দফায় একটা স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। স্কুল পরিদর্শনে যাওয়ার পরে ওই ক্লাসের একজন ছাত্র তাকে বলল যে, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? 2-3 বছর পরে মন্ত্রী সাহেব আবার ওই স্কুল পরিদর্শনে যখন গেলেন, তখন একই ছাত্র তাকে বলল, মামা আপনি কেমন আছেন? ওই মন্ত্রীর স্মরণ শক্তি ভালো ছিল, সে বলল যে, এই ছেলে, তুমি আমাকে এর আগের বার আমাকে চাচা বললে, এবার মামা বললা কেন? বলে, শোনেন, এই আপনি তো ওই সময় যখন এসেছেন তখন কেবল নতুন মন্ত্রী হয়েছেন, তা আমার বাবা তখন আপনার কথা বলতো ভাই ভাই বলে। এই 3 বছরের মধ্যে বাবা আপনাকে ভাই না বলে শালা শালা বলে, তো বাবার শালা মামা হয় না, এই জন্য আমি আপনাকে মামা বললাম। আমি এটার কোনো ব্যাখ্যায় যাব না। আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, এখানে দেখেন, 1972-এ জাতীয় নেতা শেখ মুজিবের শাসনামলে আমাদের জাতীয় বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। আর এই সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার কি বলে হ্যাকিং হয়ে যায় 800 কোটি টাকা। তার মানে শেখ মুজিবের জীবদ্দশার প্রথম বাজেটের চেয়ে এই সরকারের চোররা এক দফায় এক তুড়িতে নিয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি। অন্যগুলো নাই বললাম। আপনি যদি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি কিংবা অ্যান্টি মানি লন্ডারিং যতগুলো প্রতিষ্ঠান সারা পৃথিবীতে আছে তাদের হিসাবগুলো দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এই সরকারের আমলে যত হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে বর্তমান বাজেটের 22টা পদ্মা সেতু তৈরি করে দেয়। বর্তমান বাজেটের এটা অর্থনীতিবিদরা যোগ বিয়োগ করে তারপরে দেখিয়েছেন। এবং আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দুঃখ লাগে যারা স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা বলেন, একজন নেতাকে সমস্ত কৃতিত্ব দিয়ে ভরিয়ে দেন, বাকিরা সব তুচ্ছ তাচ্ছিল্য। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ছাড়া আর কোন নেতা বাংলাদেশে নেই, এই যাদের স্লোগান। সেই নেতা তার 6 দফার 5ম দফায় বলেছিল যে আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের পূর্ব পাকিস্তানের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যায়। শেখ মুজিবের 6 দফার 5ম দফায় এই কথাটি ছিল। আর তার কন্যার শাসন আমলে এখন পশ্চিম পাকিস্তানে আর যাওয়া লাগে না, এখন মালয়েশিয়া যায়, সিঙ্গাপুরে যায়, কানাডায় যায়, ইউরোপে যায়, অফশোর আইল্যান্ডে যায়। শেখ মুজিবুর রহমানের 6 দফার প্রথম দফাটা ছিল সার্বজনীন মানুষের ভোটাধিকারের ভিত্তিতে দেশ পরিচালিত হবে জনপ্রতিনিধিদের দ্বারা। আর এখন আগের রাতে পুলিশ, র্যাব এবং নির্বাচন কমিশনের মতো বেহায়া লোকদেরকে দিয়ে তারা নির্বাচন করে নেয়, সার্বজনীন ভোটাধিকারের কোনো প্রশ্ন ওঠে না। তা বাবার আদর্শ থেকেই যারা সরে গেছে তারা অন্য কাউকে তো তোয়াক্কা করার বা জমা খরচ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যে কথাটি আপনি বলেছেন না, যে এই যে সুদের পরিসংখ্যান বা জন্মের পরই এত বছর সুদ, ওই প্রসঙ্গটা আমি আসছি। তার আগে আমি একটু কথা বলে নেই। সুইডেন ভিত্তিক
একটি প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে ভিডেম ইনস্টিটিউট। এটার বয়স 100 বছরের বেশি। 1900 সন থেকে তারা সারা পৃথিবীর উপরে জরিপ চালায়। তারা বলছে যে গত কয়েক বছর ধরে বাংলাদেশে নির্বাচিত কর্তৃত্ববাদ চলছে। 10 বছর ধরে গণতন্ত্র দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। পাশাপাশি সংগঠন করা ও মত প্রকাশের স্বাধীনতা আরো হ্রাস পেয়েছে। এটা তারা বলেছে এই বছরের 2021-এর মার্চ মাসে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা এটা বলেছে। আর এর উল্টো দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ফ্রিডম হাউস ইউএসএ তারা তাদের পরিসংখ্যানে দেখিয়েছে তারা সেই 49 বছর ব্যাপী অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষিতে যে জরিপগুলো চালিয়েছেন সেখানে ফ্রিডম হাউস ইউএসএ বলছে যে 1972 থেকে 49 বছর ব্যাপী যে পরিসংখ্যান তাতে পরপর মাত্র 3 বছর, আই রিপিট, পরপর মাত্র 3 বছর বাংলাদেশ ছিল একটি মুক্ত গণতান্ত্রিক দেশ। এখন জানতে আগ্রহী হয় না যে পরপর 3 বছর শুধুমাত্র একটি মুক্ত গণতান্ত্রিক দেশ ছিল, তার এটা কোন আমলে? ওই প্রতিষ্ঠানটি দেখিয়েছে সেই আমলটি হচ্ছে 1991, 1992, 1993 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম শাসনকাল। আচ্ছা, গেল এইটা। এরপরে আপনি আসেন যে সরকার যে যদি সুদের বা অন্য যে প্রসঙ্গগুলো আপনি বললেন সেই ব্যাপারে তারা একটা কথা প্রায়ই বলে যে তারা উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, হাইওয়েতে পৌঁছেছে। এখন এই হাইওয়ে কি হাইওয়ে টু হ্যাভেন না হাইওয়ে টু হেল এটা তো জানি না। ইংরেজি একটি ছায়াছবি পাকিস্তান আমলে দেখতাম, টেলিভিশনে প্রচার হতো, স্বাধীন বাংলাদেশও হয়েছে, হাইওয়ে টু হ্যাভেন। আর আমার কাছে মনে হচ্ছে যেন এখন যেদিকে দেশকে সরকার নিয়ে যাচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি হাইওয়ে টু হেল। যদি তাই না হয় তাহলে এরকমটা করে কেমন করে হবে যে ওনারা বলে যে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি, প্রধানমন্ত্রী বলে। আরে সিঙ্গাপুরের মানুষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 61 থেকে 62 হাজার ইউএস ডলার বর্তমানে, আর বাংলাদেশেরটা হচ্ছে $2000 একটু বেশি বা কিছু, তাও সরকারি পরিসংখ্যানে। বাংলাদেশ সিঙ্গাপুরের শুধু একটি ব্যাংক, সিঙ্গাপুর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেই ব্যাংকের নেটওয়ার্থ ক্যাপিটাল হচ্ছে $333 বিলিয়ন, আর বাংলাদেশের 110টি, বাংলাদেশের 60টি ব্যাংক মিলিয়ে তাদের নেটওয়ার্থ ক্যাপিটাল হচ্ছে $110 বিলিয়ন। কোথায় 333 একটা ব্যাংকের আর কোথায় আমাদের সমস্ত ব্যাংক মিলিয়ে 110 বিলিয়ন। আমাদের পার ক্যাপিটা ইনকাম ধরলাম 2000, তাদের পার ক্যাপিটা ইনকাম 61 থেকে 62 হাজার ইউএস ডলার। সেখানে আমরা সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করি। প্রধানমন্ত্রী এই সংসদ নামক স্থানে দাঁড়িয়ে বলেন, সংসদ নামক স্থানে। আরেকটি উদাহরণ আমি এখানে দেব। 1971-এ যখন আমরা স্বাধীন হলাম, যখন যুদ্ধ শুরু হলো, মুক্তিযুদ্ধ, তখন পূর্ব পাকিস্তান তথা গোটা পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি দুটোই ছিল সাউথ কোরিয়ার সমান, দক্ষিণ কোরিয়ার সমান। আজকে দক্ষিণ কোরিয়া কোথায় আর আমরা কোথায়? কিসের উন্নয়নের স্লোগান এরা দেয়? এবং একই সময় আমি ছোট্ট দুটি দেশের উদাহরণ দেব। 1971-এর 16ই ডিসেম্বরে উপসাগরীয় দেশ বাহরাইন স্বাধীন হয়েছে এবং 2রা ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন হয়েছে এবং 18ই ডিসেম্বরে কাতার স্বাধীন হয়েছে। অর্থাৎ আমরা 16ই ডিসেম্বরে স্বাধীন হয়েছি, 16ই ডিসেম্বরে বাহরাইনও হয়েছে, 2রা ডিসেম্বরে হয়েছে সংযুক্ত আরব আমিরাত, আর 18ই ডিসেম্বর হয়েছে কাতার। 2012 থেকে কাতারের মাথাপিছু আয় হচ্ছে বার্ষিক $1,06,000 পার ক্যাপিটা ইনকাম, এবং সংযুক্ত আরব আমিরাতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $70,000 মার্কিন ইউএস ডলার, আর বাহরাইনের হচ্ছে $52,000 ইউএস ডলার। একই সময়ে স্বাধীন হয়েছে। 50 বছর পরে এসে আজকে আমাদের যেটা দাঁড়িয়েছে সেটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের যে দায়টা আমরা দিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, সেখানে অর্থনীতিবিদরা বিশেষ করে রাশেদ আল তিতুমির, ডক্টর মাহবুবুল্লাহ সাহেব এটা দেখিয়েছেন যে আগামী 3 অর্থ বছরে শুধু সুদ পরিশোধেই ব্যয় করতে হবে 2,34,300 কোটি টাকা, এবং এর মধ্যে শুধু আভ্যন্তরীণ সুদে ব্যয় হবে 2,05,230 কোটি টাকা। আর আগামী 2021-22 অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় হবে 68,590 কোটি টাকা, অর্থাৎ প্রায় 69,000 কোটি টাকা। এখন এই যে জিনিসগুলো, এর মধ্যে আমরা কি বলবো বলেন? কি বলার আছে? গোবরে শুনেছি পদ্ম ফুল ফোটে, এখন দেখি পদ্ম ফুলের মধ্যে গোবর জমা হয়ে রয়েছে এই সরকারের আমলে।
এছাড়া তো এর বাইরে তো আমি অন্য কোনো উদাহরণ এখানে দিতে পারছি না। দেখবেন ওই যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন, অমুক কথা বললেন, তমুক কথা বললেন, অনেক কিছু। সেই জিনিসগুলো যদি আমরা হিসাব করে দেখি তাহলে দেখবো যে একটা দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, নির্বাচিত হন আর অনির্বাচিতই হন, সাংবিধানিক প্রধান। আপনি একজন আইনজীবী, আপনি নিজেও জানেন। রাষ্ট্রপতি বুয়েটের ছাত্রদের কনভোকেশনে গিয়ে আক্ষেপের সঙ্গে বলে যে তোমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, দেশের বিভিন্ন কাজে লাগবে, তোমরা খেয়াল রাখবে নির্মাণ কাজে যেন রডের বদলে বাঁশ দেয়া না হয়, নির্মাণ কাজে যেন সিমেন্টের বদলে বালি দেয়া না হয়। তো রাষ্ট্রপতি যেটা বলছেন সেটা আমরা নতুন করে কি বলবো? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন গরিব দুঃখীর বাজেট, তার সম্পর্কে তার ভাই কাদের মির্জা গতকালকেও যেটা বলেছে, এরপর তো আমাদের বলার প্রয়োজন পড়ে না। তো যারা নিজেদের ঘরই ঠিক রাখতে পারেন না, তোষণ করে সবকিছু চলে, তাদের পক্ষে এটা কেবলমাত্র সম্ভব। আমি আরেকটি কথা বলে আমার এই পর্ব শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আইয়ুব খানের উন্নয়ন গুণকীর্তনে একসময় বিরক্ত হয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, কোট আনকোট, খবরের কাগজে পরিবার মতো কিছুই থাকে না, একঘেয়ে সংবাদ। আইয়ুব খান কোথায় গেলেন, কি করলেন, কি বললেন, কার সাথে দেখা করলেন, দেশের অনেক উন্নতি হয়েছে, গুদাম ভরা খাদ্য, অভাব নাই, বিরাট বিরাট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ মুরব্বিয়ানার চালে দেশপ্রেমিকের সার্টিফিকেটও দিয়ে দেন। দুনিয়াতে নাকি পাকিস্তানের এত সম্মান বেড়ে গেছে যে প্রায় আসমান ধরে ফেলেছে। কোট অ্যান্ড কোট শেখ মুজিবের বক্তব্য, শেখ মুজিবের বক্তব্য এটা। আজকে সেই বক্তব্যের প্রয়োগ আছে কিনা বাংলাদেশে, এটা যারা শুনছেন তারা বিবেচনা করবেন, বিশ্লেষকরা বিবেচনা করবেন। এবং শেখ মুজিবের এই ভাষণটা খুব বেশি এখন করে বাজানো উচিত, আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় বাজানো উচিত, যেখানে উনি বলেছেন যে আমি ভিক্ষা করে বিদেশ থেকে আনি, চাটার দল চেটে পুটে খেয়ে ফেলে, আমার দেশের অশিক্ষিত কৃষক, শ্রমিক, মজুর তারা চুরি করে না, চুরি করে শিক্ষিত চোররা। আজকে তো তাই দাঁড়িয়েছে। এই বাজেটে সবচেয়ে বেশি প্রণোদনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের, তার পরবর্তীতে দেওয়া হয়েছে আমলাতন্ত্রকে, ব্যুরোক্রেসিকে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসিকে দেওয়া হয়েছে কেন? এর একমাত্র কারণটা হচ্ছে, এই ব্যাপারে আমি একটি বইয়ের রেফারেন্স দিয়ে আমি আপাতত শেষ করছি। বইটার নাম হচ্ছে হাউ ডেমোক্রেসি ডাইস। এটার লেখক হচ্ছেন স্টিফেন লেভিস্কি, ড্যানিয়েল ডি ব্লাক, দুইজনই হচ্ছেন অধ্যাপক। তারা দেখিয়েছেন যে 70 দশকে সামরিক শাসকরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করত এবং নিজেদের ইচ্ছা মতো দেশ চালাত। এখন সে অবস্থাটা পাল্টেছে। এখন এই 90-এর দশকে 2000-এর সনের দিকে এসে যেটা বেশি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দেশে দেশে বিভিন্ন রাজনৈতিক দল ভোট নামক একটি তামাশার মাধ্যমে, নির্বাচন নামক একটি তামাশার মাধ্যমে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন এবং তারা রাষ্ট্রের অর্থনীতি সুকৌশলে পরিচালিত করে অল্প লোকের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়ার ব্যবস্থা করেন। দরিদ্ররা তখন আরো দরিদ্র হয়, আর অনৈতিক সুবিধাপ্রাপ্ত ধনীরা এই ধরনের সরকারকে টিকিয়ে রাখতে নির্দ্বিধায় সহজ অর্থ ব্যয় করে, যাতে শাসকদের উপর নির্ভরশীল গোষ্ঠী স্থায়ী হয়। এই প্রক্রিয়ায় রাষ্ট্রের আমলাতন্ত্রকে ব্যবহার করার অনুশীলন বিশ্বময় শুরু হয়ে গেছে। ওই যে বললাম যে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে ব্যবসায়ীদের সুবিধার জন্য, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে এই সমস্ত ব্যুরোক্রেসির লোকজনদের জন্য, যেখানে একদম সর্বনিম্ন পর্যায়ে যদি আপনি যান, ইউএনও ছাগলের জরিমানা করে 2000 টাকা। কোন লোক খাবার বিতরণ করার জন্য বলেছে তাকে জরিমানা করে যে 100 লোককে তুমি খাইয়ে দেবে। এইসব তুগলকি কারবার চলছে এবং সরকার কিছু বলতে পারছে না। কেন? কারণ এরা তাহলে সরকারকে বলবে যে বেশি বড় বড় কথা বলো না, তোমাদেরকে আমরা রাতের নির্বাচনে ক্ষমতা এনেছি, আমরা তোমাদেরকে টিকিয়ে রেখেছি। সুতরাং এইখানে বিশ্লেষণের তো কোনো প্রয়োজন নেই। এখানে সাধারণ মানুষ অসহায়, গরিব আরো গরিব হবে, আরো নিচের দিকে চলে যাবে, তাতে তাদের কিছু আসে যায় না। কারণ প্রিভিলেজ গ্রুপ যারা, তারা তো তাদের জন্য রয়েছে। ওই সর্বশেষ সেই বেস্ট সেলার বইয়ের রেফারেন্সও এই কথাটি বলা আছে। সুতরাং আমি বলবো আজকে ওই ভাষণটি বাজানো উচিত বেশি বেশি করে, যেই ভাষণে শেখ মুজিব বলেছেন চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে, পাকিস্তানিরা সব চোরগুলোকে নিয়ে, পাকিস্তানিরা আমার সমস্ত সম্পদ নিয়ে গেছে, শুধু চোরগুলোকে আমার কাছে রেখে গেছে, আমি চোরের খনি পেয়েছি। এই চোরের খনি দিয়ে তো এর চেয়ে ভালো কোনো কিছু আশা করা যায় না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আলাল আপনাকে। চোরের খনি দিয়ে আমরা খুব বেশি কিছু আশা করতে না পারলেও দেশের মানুষ কিন্তু অনেক কিছু আশা করে থাকে, যে সরকারই থাকুক না কেন
তারা অ্যাটলিস্ট যখন জীবনটা একেবারে হাতের মধ্যে চলে আসে, হাতের মুঠোয় চলে আসে, যে আমার জীবন এবং জীবিকা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে অনেক অন্যায় অত্যাচার জানার সত্ত্বেও, সহ্য করার সত্ত্বেও কিন্তু মানুষ তাকিয়ে থাকে যে না, হয়তো এবার ভালো কিছু ঘটবে, হয়তো এবার ভালো কিছু ঘটবে, আমরা জানি না কবে সেই ভালো কিছু আমাদের জন্য ঘটবে। আমি আলোচনা এই পর্যায়ে আবার ছোট্ট করে জানতে চাইবো, জনাব এম আব্দুল্লাহ, আপনি কি আছেন আমাদের সাথে? জনাব আব্দুল্লাহ, সম্ভবত উনি ওনার কোনো ডিফিকাল্টিজ এর কারণে নেই। আর ঠিক আছে, উনি যদি আসেন আমি তখন ওনার কাছে যাবো। তাহলে আমি আছি কিন্তু ভিডিওটা সমস্যা করছে, একটু ভিডিওটা সমস্যা করছে, আপনি আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন একটু রাখতে চাই যে আপনি অসুবিধা নেই, ভিডিওটা অফ থাক, আপনি আমাদেরকে বলবেন যে কিছুক্ষণ আগে জনাব আলাল যেটা বললেন আমাদেরকে যে প্যাকেজ নিয়ে, প্রণোদনা প্যাকেজ 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এটা বোধহয় প্যাকেজ 23টি প্যাকেজের মতো, যেখানে 7টি হচ্ছে শুধুমাত্র শর্তবিহীন, বাকি সবগুলো কিন্তু হচ্ছে লোন। যে লোনের বড় শিল্প খাতে দেওয়া হয়েছে 40,000 কোটি টাকা, এসএমই খাতে দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা, এবং এই ডিসবার্সমেন্ট গুলো কিন্তু আপনার বড় শিল্প গোষ্ঠী যে সেক্ষেত্রে বেশি হয়, ছোটগুলো ক্ষুদ্র শিল্প যারা এসএমইতে যারা আছে, ক্ষুদ্র শিল্প, এরা কিন্তু এই টাকাগুলো পায় না, ওদের কিন্তু পাওয়ার ইয়েটা খুব কম। এবং এই প্রণোদনাগুলো দেওয়ার পেছনে, লোন গুলো দেওয়ার পেছনে অনেক শর্ত জড়িত থাকে, যেগুলো আসলে কমপ্লাই করা তাদের সবার পক্ষে সম্ভব হয় না। অন্য দিক দিয়ে যে প্রান্তিক মানুষের হাতে 2,500 টাকা করে দেওয়ার জন্য একটা বিষয় ছিল, যে 50 লক্ষ মানুষকে গত অর্থ বছরে বলা ছিল 50 লক্ষ মানুষকে 2,500 করে টাকা দেওয়া হবে, যেখানে আমরা জানি যে ভুয়া অনেক ভুয়া এবং ভুল এবং আজে বাজে অ্যাকাউন্ট করা হয়েছিল। এবার আবার 14 লক্ষ আরো বেশি যোগ করা হয়েছে। তো এই যে প্রণোদনা প্যাকেজ, এই এত কিছু, সবকিছুতে আমি বারংবারই বলছি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাছে চলে যাচ্ছে, কিন্তু আসলে তো এগুলো মানুষের কাছে যাচ্ছে কি? আসলে কি আমরা এই প্রণোদনা প্যাকেজ দিয়ে, এই ব্যবসায়ী গোষ্ঠী বলেন না কেন, সাধারণ মানুষ বলেন না কেন, গভর্নমেন্ট যেটা বলছে সেটাও যদি সত্যিকার অর্থে হয়, সেটাও যদি গভর্নমেন্ট এক্সিকিউট করতে পারে, সেটা হলেও তো একটা কোনো না কোনো কিছু হতো এই দেশটার জন্য। আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রণোদনা প্যাকেজের ব্যাপারে এর আগে আমি একটি লেখায় লিখেছিলাম যে প্রণোদনার নামে প্রতারণা, সেখানে তথ্য দিয়ে প্রত্যেকটি যে সেক্টরে এই প্রণোদনাগুলো ঘোষণা করা হয়েছে, প্রণোদনার অর্থটাই সরকার মানে এটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে। প্রণোদনা মানে কি? প্রণোদনার অর্থ হচ্ছে যে কাউকে আপনি যদি অনুদান আকারে বা অন্যান্য ভাবে সহযোগিতা করে থাকেন, সহায়তা করে থাকেন। আমরা এই করোনা কালে যদি আমাদের অন্যান্য কাছাকাছি দেশগুলোর কথা আমরা বলি, যদি মালয়েশিয়াতে প্রণোদনা কিভাবে দিয়েছে, মালয়েশিয়াতে করোনা কালে আমার সেখানে যাদের সাথে যোগাযোগ আছে, সেখানে কর্মরত সাংবাদিক আছেন, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা বলেছেন সেখানে প্রত্যেকটি নাগরিককে প্রত্যেক মাসে 1,000 রিঙ্গিত করে, প্রথমে 600 রিঙ্গিত করে প্রতি মাসে প্রত্যেক নাগরিকের মাথা পিছু দেওয়া হয়েছে। এবং সেটা সরকারি কোষাগার থেকে যতদিন পর্যন্ত লকডাউন চলেছে ততদিন পর্যন্ত এই প্রণোদনাটা চলছে। এবং সেটা কোনো লোন নয়, ঋণ নয়, এটা দেয়া হচ্ছে একদম বরাদ্দ হিসেবে, অনুদান হিসেবে প্রত্যেক মাথা পিছু নাগরিক প্রতি সেটা দেয়া হচ্ছে মালয়েশিয়াতে। এবং সেটা প্রথমে 600 রিঙ্গিত ছিল, পরবর্তীতে সেটা 1,000 করা হয়েছে। যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখি, প্রত্যেকটা দেশে, আমেরিকাতে প্রথমে এটা $2,000 ছিল, পরবর্তীতে এটা তারা আরো বাড়িয়েছে। আমরা পশ্চিমা দেশের কথা বাদ দিলেও ইভেন পাকিস্তানে পর্যন্ত প্রদেশ ভিত্তিক সেখানে বিভিন্ন নাগরিকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা যেগুলো দেওয়া হয়েছে, এগুলা অনুদান হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে প্রধানমন্ত্রী যে অনুদানের কথা, আপনি প্রণোদনার কথা বললেন, সেটা একটা আছে প্রতারণা। কারণ সেখানে এই প্রণোদনাগুলো যা কিছু ঘোষণা করা হয়েছে সবগুলো ব্যাংক থেকে ঋণ, ব্যবসায়ীদেরকে ঋণ দেওয়া হয়েছে। এবং তাও কোন ব্যবসায়ীরা পেয়েছে? ব্যবসায়ীরা পেয়েছে যারা সরকারের পছন্দের ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়ী, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। এবং গার্মেন্টস ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে, তারা এই লোনগুলো বেতন খাতে নিয়ে, তারা সেই বেতন, গার্মেন্টস শ্রমিকদেরকে বেতন না নিয়ে, আমাদের কাছে যে তথ্য আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বেতন খাতের জন্য লোন নিয়ে তারা অন্য খাতে সেটা সরিয়েছে, অন্য প্রজেক্ট করেছে, নতুন শিল্প প্রতিষ্ঠান করেছে। এখন তারা আবার আবদার তুলেছে যে তারা এই টাকাগুলো দিতে পারবে না। তাদেরকে বলা হয়েছিল এটা 18 মাসের কিস্তিতে রিটার্ন করার জন্য, কাউকে বলা হয়েছে 3 বছরে রিটার্ন করার জন্য, বিভিন্ন শর্তে নিয়ে এখন তারা নতুন করে আবদার তুলেছে আবারও তাদেরকে দিতে হবে। তো সরকার যেমন প্রতারণাকে, তারা ঋণকে
প্রণোদনা হিসেবে সরকারের একদম শীর্ষ ব্যক্তি যখন একটা সেফ লোন যে কোনো ব্যাংক তাদের ব্যাংক এবং গ্রাহক পর্যায়ে আস্থার ভিত্তিতে এই লোনটা দিয়ে থাকে, এটাতে কোনো প্রণোদনার কোনো বিষয় নেই। কিন্তু প্রণোদনা যদি হতো সেটা হলো একদম নাগরিক যারা ভুক্তভোগী নাগরিক এই করোনা কালে তাদেরকে সরাসরি দেওয়ার যে কথাটি আপনি যেটা বলেছেন যে 2500 টাকা করে 50 লক্ষ লোককে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা সাংবাদিক হিসেবে এবং গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কি করা হয়েছে। আজকে সারা বিনা ভোটের যে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে এমপি পর্যন্ত যারা আছে সবাই বিনা ভোটে, অন্য কোনো দলের তো এখানে স্থান নাই। জনপ্রতিনিধির নামে যাদেরকে করা হয়েছে বিভিন্ন ভোটার বিহীন ভাবে এদের চয়েসে এদের আত্মীয় স্বজন তাদের পছন্দের লোকজন দলীয় লোকজন এদেরকে তালিকা করে পাঠানো হয়েছে। এবং এমনও খবর এসছে যে একটি পরিবারের আত্মীয় স্বজন মিলিয়ে 25 জন 30 জনের নামে এই 2500 টাকা করে যে অনুদানটা দেওয়া হয়েছিল সেটা এটা যখন মোবাইল নাম্বার যখন চেক করতে গেছে তখন এগুলো ধরা পড়েছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে এগুলো দলীয়করণ করে সেফ দলীয় লোকজনের মধ্যে এই টাকাগুলো ভাগ বাটোয়ারা করা হয়েছে। সত্যিকার অর্থে যারা শ্রমজীবী মানুষ যারা এই করোনাকালে কষ্টে আছে তাদের জন্য এই টাকার বরাদ্দের ক্ষেত্রে এই প্রাপ্তির ক্ষেত্রে এই নিশ্চয়তাটুকু দেওয়া হয় নাই কিছু ব্যতিক্রম ছাড়া। প্রণোদনার নামে পুরো বিষয়টাই একটা প্রতারণার জায়গায় চলে গেছে এবং সেটা এই টাকাগুলো ব্যাংকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এটি দাও। ব্যাংকের সক্ষমতাটা কোন পর্যায়ে? ব্যাংকের বিরাট অঙ্কের টাকা সরকার লোন নিয়ে রেখেছে, সেটা সরকার রিটার্ন করছে না এবং ব্যাংকের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক লুটপাট হয়ে ব্যাংকগুলো এমন পর্যায়ে প্রান্তিক পর্যায়ে চলে গেছে তাদের পক্ষে এত বড় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রণোদনার এই অর্থ বিতরণ করা তাদের কতজনের পক্ষে সম্ভব হচ্ছে সেটাও দেখার বিষয়। আমরা যদি দেখি করোনার সময়ে যে কর্মহীন মানুষের সংখ্যা একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে কর্মহীন মানুষের সংখ্যা 1.5 কোটি, আর বিভিন্ন পরিসংখ্যান আসছে প্রায় 4 কোটি লোক নতুন ভাবে সর্বশেষ তথ্য অনুযায়ী 2.5 কোটি, কেউ বলছে 2.5 কোটি, কেউ বলছে 4 কোটি ক্ষতিগ্রস্ত হয়েছে নানান ভাবে। এই লোকগুলো তাদের যে জীবন জীবিকার যে নিরাপত্তা তাদেরকে যে সামাজিক যে সুবিধা সামাজিক নিরাপত্তা দেওয়ার যে জায়গাটা এই জায়গাটা সরকার তাদের দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে উদারভাবে কোথাও করেছে সেই দৃষ্টান্ত কিন্তু স্থাপন করতে পারেনি। কিন্তু বিশ্বের দ্বিতীয় কোনো দেশ নাই যেখানে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সেটা করা হয়েছে। বিশ্বের দেশে দেশে এই করোনা কালে যত প্রণোদনা দিয়েছে যত সহযোগিতা নাগরিকদেরকে দেওয়া হয়েছে সেটা দল ও মত নির্বিশেষে নাগরিক তাদের যোগ্যতা হতে হবে নাগরিক আর কিছু না, সে নাগরিক পর্যায়ে সেই সুবিধাগুলো দেওয়া হয়েছে। একটি পরিবারে আপনি মালয়েশিয়ার কথা আমি যেটা বলছিলাম যে একটি পরিবারে 5 জন সদস্য আছে মালয়েশিয়ান অরিজিন যারা, তাদেরকে সেখানে প্রথমে করোনার শুরুতে তাদেরকে 600 রিঙ্গিত করে দেওয়া হলো। তারপরে যখন এটা নিয়ে কথা উঠলো যে 600 রিঙ্গিতে হচ্ছে না তখন 1000 রিঙ্গিত করে, যেখানে একটি পরিবারে 5 জন সদস্য থাকলে তারা 5000 রিঙ্গিত পেয়েছে। 5000 রিঙ্গিত পাওয়ার ফলে তাদের স্বাভাবিক আয়ের চেয়েও তারা বেশি পেয়েছে এটা, এবং সেই পরিবারটি চলতে কোনো সমস্যা হচ্ছে না। এখনো মালয়েশিয়াতে লকডাউন চলছে এবং কড়া লকডাউন চলছে, সেখানে কিন্তু নাগরিকরা সেটা মানছে। আমাদের দেশের মতো লকডাউনের নামে কোনো সেখানে হাস্যকর অবস্থা নেই, কারণ সেখানে যাদেরকে লকডাউনে আটকে রাখা হয়েছে তাদের জীবন জীবিকার যে নিশ্চয়তা তাদের স্বাচ্ছন্দ্যে তারা বেঁচে থাকার যে ব্যবস্থাটা সেটা সরকার নিয়েছে। যে আলাল ভাই যে কথাটি বলেছেন মালয়েশিয়াও কিন্তু আমাদের প্রায় কাছাকাছি সময়ে মালয়েশিয়া স্বাধীন হয়েছে, সেখানে এই স্বাধীনতার নামে সে দেশটিও এক ধরনের মানে আমাদের মতো রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হয় নাই, কিন্তু প্রায় কাছাকাছি ভাবে সেটা স্বাধীন হয়েছে। কিন্তু সেই দেশে এই স্বাধীনতার চেতনার নামে সেখানে প্রতারণা করা হয় না, সেখানে স্বাধীনতার চেতনার নামে সেখানে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়, সেখানে সত্যিকার অর্থে জনগণের যে মৌলিক অধিকার মানবিক অধিকার গুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে। এভাবে যদি আমরা এক একটি দেশ করে বিশ্লেষণ করি তাহলে এই করোনা কালে বেশিরভাগ দেশেই সত্যিকার অর্থে নাগরিকদের যে এই করোনায় বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা সেটাকে অ্যাড্রেস করে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশে নাগরিকদের পাশে তো দাঁড়াই নাই, বরং প্রতারণা করে রাষ্ট্রের অর্থ এই করোনাকে উপলক্ষ করে আরো নতুন করে সেখানে লুটপাটের বন্দোবস্ত করা হয়েছে। একটি বিশেষ শ্রেণী বিশেষ গোষ্ঠীকে প্রণোদনার নামে তাদেরকে নতুন করে ব্যাংক লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে, ব্যাংক থেকে আরো অর্থ তুলে নেওয়ার
সুযোগ দেওয়া হয়েছে, এখন তারা আবার সেটা অস্বীকৃতি জানাচ্ছে, সেই টাকা তারা দিতে পারবে না, তাদেরকে আরো 5 বছর সময় দিতে হবে। তাহলে সরকারের নির্দেশে ব্যাংকগুলো কেন টাকা দিবে? ব্যাংকের টাকাগুলো তো নাগরিকদের টাকা, সরকার নির্দেশ দিল, ব্যাংক সেই টাকা দিল, এখন সেই ব্যাংকে সেই টাকা পাবে না, ফেরত পাবে না, সেই ব্যাংকগুলো বসে যাবে। একই সঙ্গে ব্যাংকের গ্রাহকরা এই অর্থের জন্য তারা অনিশ্চয়তায় পড়বে, তারা সত্যিকার যারা বিনিয়োগ সত্যিকারের উদ্যোক্তা তারা অর্থ পাবে না ব্যাংক থেকে, এই অর্থগুলো চলে যাওয়ার কারণে। এই জায়গাটাতে যে প্রণোদনা নয়, প্রতারণা, এটা তথ্য পরিসংখ্যান দিয়ে প্রমাণ করার সুযোগ হয়েছে। পুরো বিষয়টাই এক ধরনের প্রতারণার মধ্যে সরকার চলছে। যেমন নির্বাচন নিয়ে যেমন প্রতারণা, তেমনি এই করোনা নিয়েও এই সরকার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে তাদের লুটপাটের আয়োজনের ক্ষেত্রে করোনাকে সহায়ক হিসেবে তারা গ্রহণ করেছে বলেই প্রতীয়মান হবে, আপনি যদি প্রত্যেকটি সেক্টরের অবস্থা দেখেন। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ আপনাকে, অনেক খুব কনসাইজ করে আপনি খুব স্পেসিফিক্যালি উত্তরগুলো দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে আসবো জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে। এই প্রস্তাবিত বাজেটে গত কয়েক অর্থ বছরের মতো ঢালাওভাবে না রাখা হলো সাদা টাকা কালো করার, দুঃখিত, কালো টাকা সাদা করার ঢালাওভাবে কোনো অপশন না রাখা হলেও কিছু কিছু খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যেমন ভবন নির্মাণ, বন্ড রপ্তানি এলাকা, হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এসআরও এর মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনাকে আনমিউট করতে হবে জনাব জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। আসলে টাকার কোনো রং নেই, আসলে আমাদের কাজকর্মের জন্য আমরা টাকার একটা রং দিয়ে ফেলি এটাকে বলার জন্য। একই কথা, মানে আপনি দেখেন, আপনি আমাকে প্রথম যে মেগা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলেন সেটার সাথে এটা কিন্তু প্রশ্নটার উত্তর জড়িত। কারণ হচ্ছে যে আপনি যখনই একটা গভর্নেন্স থাকবে না, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তো তখন সরকারের ব্যয়ের যে হিসাব সেটা তো জবাবদিহি করার কোনো জায়গা থাকে না, এবং জবাবদিহিতা নেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান থাকে না। তখন হয় যেটা আপনি 1 টাকা জায়গায় 100 টাকা খরচ হতে পারে। আপনি জানেন কিনা জানি না, যে পত্রিকাতে এসেছিল যে বাংলাদেশের যে অবকাঠামো নির্মাণটা এটা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল। যতটুকু আমি জানি না, হয়তো আমি ভুল করতে পারি, যারা এক্সপার্ট আছে তারা ঠিক করবেন, আমি তাকে ক্ষমা চেয়েছি। যে একটা হিসাব দেখেছি যে বাংলাদেশে 1 কিলোমিটার হাইওয়ে করার জন্য 200 কোটি টাকার মতো খরচ হয়, যেখানে ভারতের মতো বা চায়নার মতো জায়গায় এটা 20 থেকে 30 কোটি টাকা বা 40 কোটি টাকার মধ্যে হয়ে যায়। তো তাহলে হচ্ছে যে দেখেন, আপনি যদি ধরেন বাংলাদেশে একটু বেশি হলো 50 কোটি টাকা, এখন 50 কোটি টাকা যদি জায়গায় যদি 100 টাকা খরচ করেন, 150 কোটি টাকা খরচ করেন, এই বাড়তি টাকা কোথায় যাবে? কিছু লোকের হাতে চলে যায়। এখন কিছু লোকের হাতে যখন যায়, তারা তো এটা আয়করের মাধ্যমে তারা এই টাকাটা আয়করের যে তাদের হিসাব আছে সেখানে দেখাতে পারে না, কারণ হচ্ছে তাদের তো কোনো বৈধ কোনো পন্থার সাথে এটা মিলিয়ে দেখাতে পারে না। তখন এটা আলটিমেটলি তারা দেখাতে পারে না, আয়কর হিসাবের মধ্যে দেখাতে পারে না, তখন এটা কালো হয়ে যায়। আমরা এটাকে কালো টাকা বলি। এখন কথা হচ্ছে যে এই কালো টাকাটা যে বাংলাদেশের যে ব্ল্যাক ইকোনমি, ব্ল্যাক মার্কেটের যে সাইজ হিউজ, এটা বলা হয় বাংলাদেশের টোটাল জিডিপির অলমোস্ট 50%। এখন সরকার যেটা করছে যে এই টাকাটাকে যদি প্রোডাক্টিভ সেক্টরে নিয়ে আসা যায়, তাহলে এইটা উৎপাদন খাতে বিনিয়োগ হবে, এবং হলে তার আয় বাড়বে এবং মানুষের জীবনযাপনের মান বাড়বে। কিন্তু আসলে বেসিক্যালি উদ্দেশ্য কিন্তু এইটা না, বরং হচ্ছে যে এই সুযোগগুলো দেওয়া হয় কিছু লোককে নির্দিষ্ট করে বা টার্গেট করে, যারা ক্ষমতার কাছাকাছি থাকে, এবং এই ক্ষমতার কাছাকাছি লোকগুলো যেসব সেক্টরে সুবিধা দিলে তাদের লাভ হবে, তাদেরকে দিয়ে সুযোগ দিয়ে তারপরে তাদেরকে টাকাটা সাদা বানানোর অথবা আইনগত লিগাল একটা অবস্থানে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়। আপনি জানেন কিনা যে স্বাধীনতার পরে এই পর্যন্ত কালো টাকা সাদা করে যে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগটা 18,000 কোটি টাকার মতো সাদা হয়েছে। তার মধ্যে মাত্র 2 বছরেই কিন্তু 9,000 কোটি টাকা, অর্ধেক টাকা সাদা হয়েছে। তার মধ্যে হচ্ছে কি 8 আর 9 যখন মিলিটারি গভর্নমেন্ট ছিল, তাহলে বুঝতে পারেন ওই 2 বছরে 9,000 কোটি টাকার, বাকি সময়গুলোতে আমরা 9,000 কোটি টাকা। তার মানে হচ্ছে যে যদি 18 কোটি টাকা, 1,000 কোটি টাকা হিসাবটা আমরা সঠিক মনে করি, সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আসলে এই সরকার যে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়াটা নিচ্ছেন,
এটা কিন্তু খুব বেশি সুফল বয়ে নিয়ে আসে না, এবং এটা কিন্তু অ্যাট্রাকটিভ হচ্ছে না। যে কোনো কারণে হোক, হয়তোবা যেসব লোকেরা কালো টাকা আয় করেন তাদের কাছে অন্য কোনো পদ্ধতি আছে টাকাটা সরিয়ে নিয়ে যাওয়া। এই যে আমরা বলছি যে দুদকের এখন অফিস হওয়া উচিত টরন্টোতে, এটা হওয়া উচিত মালয়েশিয়াতে, এটা হওয়া উচিত ইউরোপের দেশগুলাতে। কারণ হচ্ছে যে এই লোকগুলো জানে যে টাকাটা ইভেন সরকার যে মাত্র 10% টাকা বা বাড়তি ট্যাক্স দিয়ে এটাকে সাদা করার যে প্রক্রিয়াটা সুযোগটা দিচ্ছেন, এই সুযোগটাও তারা কস্টলি মনে করে। তারা মনে না এই টাকাটাও তার দেওয়া দরকার নেই, বরং এই টাকাটা সরাসরি তারা সরিয়ে নিতে পারেন বা তাদের সেই সুযোগ আছে। এখন এই সুযোগগুলো কেন আছে? একই কথা, কারণ হচ্ছে আমাদের জবাবদিহিতাটা নাই। আমাদের জবাবদিহিতা এনশিওর করার জন্য যে ইনস্টিটিউশন গুলো থাকা দরকার, সেই ইনস্টিটিউশনগুলোকে আমরা কখনো শক্তিশালী করি না, বা যতটুকু ছিল সেটাকে আরো দুর্বল করেছি। এবং এই কারণেই এই ইভেন যতটুকু সাদা হওয়া সরকার আশা করেছিল সেটা হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নৈতিকতার দিক থেকে কিন্তু আমি কোনো অবস্থাতেই এটা যতই সুফল দেখ না কেন, এটার পক্ষে আমি নই। আপনি দেখেন যে লোকটা খুব কষ্ট করে আয় করে আর সেই 20% ইনকাম ট্যাক্স দিয়ে আপনি আয়টা করে, আর একটা লোক অবৈধভাবে ঘুষ খেয়ে টাকাটা আয় করলো এবং সে শুধুমাত্র 10% আয়কর দিয়ে একটা নির্দিষ্ট খাতে বিনিয়োগ দেখিয়ে সেটাকে সাদা করে ফেললো। এটা কি অনৈতিক নয় যে একজন সৎ মানুষ 20% ইনকাম ট্যাক্স দিচ্ছে, আর একটা লোক মাত্র 10% দিয়ে এবং বিশেষ কিছু খাতে বিনিয়োগ দেখিয়ে সেটাকে সাদা করে ফেলছেন? তো এটা বড় অনৈতিক বিষয়, এবং এটা কিন্তু লোকজনকে অনৈতিক হইতে, খারাপ হতে, কারাপশন করতে আরো বরং মানে এনকারেজ করে। জাহাঙ্গীর, একটু ইন্টারাপ্ট করি এখানে। বিষয়টা কি এরকম না, যেমন ধরেন কেউ 500 কোটি টাকা ঋণ খেলাপি অথবা 1000 কোটি টাকা ঋণ খেলাপি, তারা 10% দিয়ে কিন্তু রিশিডিউলিং করে নিচ্ছে। রিশিডিউলিং হচ্ছে মূলত রিশিডিউলিং করে নেওয়ার ফলে কিন্তু তাদের আরো বেশি ওই কালো টাকার পরিমাণটা বাড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে না? রিশিডিউলিংটা অন্য জিনিস। এটা কালো টাকার সাথে সম্পর্কিত না। সেটা হচ্ছে যে ব্যাংকে যারা ডিফল্ট করে, তখন ডিফল্ট করলে তারা 10% দিয়ে আবার নতুন করে একটা নতুন ঋণ তৈরি করতে পারে। আগের ঋণটা ক্যান্সেল করে দিয়ে নতুন টার্মস এন্ড কন্ডিশন যোগ করে এটাকে নতুন করতে পারে। সেটা একটা জিনিস। অবশ্যই এটার সাথে কারাপশনের সাথে জড়িত, সাদা কালো টাকার সাথে জড়িত। কারণ হচ্ছে যে বেশিরভাগ আমাদের যে শিল্পপতিরা তারা যে ডিফল্ট করেন, নট নেসেসারিলি যে ব্যবসায় খারাপ করার জন্য তারা ডিফল্ট করেন। কারণ হচ্ছে যে তার টাকাটা যে খাতে বিনিয়োগ করার জন্য নয়, সেই খাতে বিনিয়োগ না করে তারা অন্যদিকে ডাইভার্ট করে দেন। আর একটা কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে একটা কারাপশনের কারণেও কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু ঋণ খেলাপি হতে বাধ্য করেন। আমরা ঋণের উপর যে সুদটা দেখি আইন কাগজে কলমে, আসলে কিন্তু ব্যবসায়ীদেরকে ওই কাগজ কলমে সুদের চেয়েও অনেক বেশি সুদ দিতে হয়। কারণ হচ্ছে তাদেরকে ডিলিংসে যেতে হয়। যারা ব্যবসাগুলো প্রাইভেট ব্যাংকগুলো পরিচালনা করে তাদের সাথে এক ধরনের তাদেরকে চুক্তিতে যেতে হয়, এবং সেই চুক্তিতে যাওয়ার জন্য তাদের বাড়তি টাকা দিতে হয়। সো আলটিমেটলি ওই বাড়তি টাকাটার যে খরচ, সেই খরচটা যদি সুদের সাথে যোগ করা হয়, তখন দেখা যায় যে ব্যবসা বিনিয়োগ করে যে লাভ পাবেন, সে লাভের থেকে তার এই বরোইং কস্টটা বেশি হয়ে গেছে। তো তখন তারা বাধ্য হয়ে ডিফল্ট করেন। এখন এই ডিফল্টটার কারণ হচ্ছে যে ওই যে করাপশন এগেইন, এবং তখন এই ব্যবসায়ীরা যখন দেখেছে সে ঋণটা ফেরত দিতে পারবে না, তখন বিনিয়োগ না করে তারা অন্য জায়গায় সরিয়ে দেয় টাকাটা। তো ওই আলটিমেটলি আপনি যখন একটু সব হচ্ছে কি দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাই আমরা, সবকিছুই কিন্তু ওই যে করাপশন, অ্যাকাউন্টেবিলিটি না থাকা, গভর্নেন্স না থাকার সাথে জড়িত। আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সোজা কথা, আমার নৈতিকতার প্রশ্ন দিক থেকে এটা যতই আপনি সুফল দেখ না কেন, নৈতিকতার প্রশ্নে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। এটা বরং একটা করাপশনের একটা অংশটাকে একেবারে লিগালাইজ করার জন্য আমরা বরং করাপশনটাকে প্রমোট করছি, এবং সেটাই আলটিমেটলি আমাদের দেশের জন্য খারাপ হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি শেষ প্রশ্ন করবো জনাব মোয়াজ্জেম হোসেন আর আপনাকে, ছোট্ট করে উত্তর দেবেন। আমরা অলরেডি অনেক সময় পার করে ফেলেছি। উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নকে এই বর্তমান সরকার সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেটাকে উন্নয়ন বলে ধরে নিচ্ছে। সেখানে স্বাস্থ্য, শিক্ষা, মানুষের জীবন মান, সামাজিক নিরাপত্তা সবকিছু কিন্তু অবহেলিত। অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কতদিন চলতে পারবে এই সরকার? এই দেশ কোন দিকে যেতে পারবে? আপনাকে আনমিউট করতে হবে জনাব মোয়াজ্জেম হোসেন আল্লাহ, আপনাকে আনমিউট করতে হবে। জনাব আলাল, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। অবকাঠামোগত উন্নয়ন দিয়ে টেকসই উন্নয়ন কখনো হয় না। শোনা যায়? এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে।
টেকসই উন্নয়ন ছাড়া অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো ডেভেলপমেন্টের মাধ্যমে একটা জাতি দীর্ঘদিন তার প্রবৃদ্ধি বা সমৃদ্ধি ধরে রাখতে পারে না। সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাই শুধুমাত্র ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার নয়, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নই নয়, এখানে মানব সম্পদ উন্নয়নটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট যেটা, এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টে বিশ্বব্যাপী যারা পর্যবেক্ষণ করেন তারা দেখিয়েছেন যে এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টে বাংলাদেশ গত 12 বছরে 7 ধাপ পিছিয়েছে। সেটা শিক্ষা ব্যবস্থার কারণে এবং সরকারের যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণের অভাবের কারণে। জাপানের যে ফরেন ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, তারা 2020-এ দেখিয়েছে যে তারা সবচেয়ে কম বেতন দেয় এই এশিয়ার মধ্যে বাংলাদেশি শ্রমিকদেরকে, বাংলাদেশি ম্যানেজারদেরকে, বাংলাদেশি প্রকৌশলীদেরকে সবচেয়ে কম। আমাদের চেয়ে বেশি, অনেক বেশি টাকা দেয় শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তান, মালদ্বীপ, এমনকি নেপাল, ভুটানের যারা শ্রমিক কিংবা ব্যবস্থাপক কিংবা ইঞ্জিনিয়ার তাদেরকে। মানব সম্পদ উন্নয়নের দিকে সরকারের কোনো খেয়াল নেই। যদি থাকতো তাহলে যে কথাগুলো ডক্টর জাহাঙ্গীর সাহেব বলেছেন কিংবা এর আগে আমাদের সাংবাদিক আব্দুল্লাহ সাহেব বলেছেন, এই জিনিসগুলোকে এড়িয়ে যেত না। আমি ছোট্ট করে যেটা বলবো এখানে, সেটা একটা উদাহরণই যথেষ্ট যে সরকারের কোনো জবাবদিহিতাটা নাই। ইংরেজিতে বলেছেন অধ্যাপক সাহেব, আমি বাংলায় বললাম, দায়বদ্ধতা বা জবাবদিহিতাটা নাই। ভারতে এই কোভিড শুরু হওয়ার পরে পরপর কয়েক বছর ধরে সেখানকার রাজ্যসভার, লোকসভার সদস্য যারা, মন্ত্রী যারা, প্রত্যেককে তাদের পারিতোষিক এবং তাদের যেটা সম্মানী দেয়া হয়, সে সম্মানী ভাতার 30% তারা কোভিড ফান্ডে ডোনেট করে দিয়েছে। 30%, 100 টাকার 30 টাকা। ভারতে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আর বাংলাদেশে আপনি দেখেন গত বছরে এবং এই বছরে মন্ত্রীদের ভ্রমণ ভাতা বাড়ানো হয়েছে শতকরা 20%। কোথায় ভ্রমণ করবেন ওনারা? কোথায় ভ্রমণ করবেন আমাকে বলেন ওনারা? একজন তো সারাক্ষণ ঘরের মধ্যে বসে পুঁথি পড়ছেন, পুঁথি পাঠ করছেন, নিজের ভাইকে ঠিক রাখতে পারেন না, তো সংসার ঠিক রাখবেন কিভাবে? এত বড় দেশ, ভাইয়ের যন্ত্রণা এই জন্য অতিষ্ঠ। সেই যে লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতারে এরকম করে করে ঘরের মধ্যে বসে তিনি এটা চালাচ্ছেন। তো যা এই অবকাঠামোগত উন্নয়নটা হচ্ছে শুধুমাত্র মেগা প্রজেক্ট, মেগা লুটপাট, এর বাইরে কিছু না। প্রমাণ সহ আলোচকরা বলেছেন এবং এটা সর্বজন বিদিত। ওই এক মহিলা নির্বাচনে দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে জামেলা বেগম। পোস্টার ছাপিয়েছেন, তাদের নাম এসেছে ঝামেলা বেগম। সবাই আলোচনা করছে, আরে এই মহিলার নাম ঝামেলা, তো নামেই তো ঝামেলা, সুতরাং একে ভোট দেওয়ার দরকার। আবার একজন এনআইডি কার্ড করতে গেছেন এই সরকারের আমলে, তিনি নাম দিয়েছেন, তার নাম হচ্ছে সাদিয়া বিলকিস খান। এনআইডি কার্ডের নাম চলে এসেছে সাদিয়া বিস্কিট খান। এই যে বিপত্তি, এই বিপত্তিগুলো গল্পের ছলে বলি আর যেভাবেই বলি, এই সরকার বাস্তবে করে দেখিয়েছে। করোনার জন্য ওনাদের জীবনটা ফেটে যায়, কেঁদে 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 অস্থির হয়ে যান, আর ভ্রমণ ভাতা বাড়ান, অথচ ভারতে 30% এখানে ডোনেট করে দিয়েছে। সুতরাং আমি বলবো, সর্বশেষ বক্তব্য আমার যেটা, যে বাজেটকে যদি আমরা রাজনৈতিক কর্মসূচির অর্থনৈতিক বাস্তবায়নের পরিকল্পনা বলি, সেইটার মধ্যে সরকার মোটেই নাই, বরং অর্থনীতি শব্দটাকে এই সরকারের কাছে অনুপস্থিত। এদের কাছে হলো অর্থশাস্ত্র, এইটাই হলো মূল বিষয়, যে আমাকে দাও, আমি তোমাদেরকে সুবিধা দেই, বাকিরা মরে যাক, কিছু আসে যায় না। কারণ আমরা কারো রায় নিয়ে, কারো কি বলে মতামত নিয়ে ক্ষমতায় আসিনি, ক্ষমতা থেকে যাবো না কারো মতামত নিয়ে। এই যে দায়বদ্ধতাহীন আচরণ, সেটাই প্রমাণিত হয়েছে বাজেটের মধ্যেও এবং তাদের সকল কর্মকাণ্ডে। এর মধ্য থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব না। এই উন্নয়ন হচ্ছে ওই যে রড সিমেন্টের যে উপদেশ রাষ্ট্রপতি দিয়েছেন, যে রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি দিও না, ওইভাবে এই অর্থনীতি হঠাৎ একদিন ধপাস করে পড়ে যাবে, গ্রিসের মতো, কিংবা একসময় যে ব্রিটেনে ধস নেমেছিল সেরকম করে, কিংবা স্পেনের মতো বিপর্যয় চলে আসতে পারে, সেই আশঙ্কা অর্থনীতিবিদরা করছেন। সেই ব্যাপারে দ্রুত রিমেডির স্টেপস গুলো না নিলে দেশের সামনে কোনো ভালো কিছু দেখছি না। অনেক অনেক ধন্যবাদ জনাব মহসিন হোসেন আলাল, আপনি সহ যারা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাতে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। অবকাঠামোগত উন্নয়ন আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনো পর্যাতেই পড়ে না, বরং আমরা যদি আমাদের মানব সম্পদের উন্নয়ন না করি তাহলে কিন্তু দেশ থাকবে না। মানুষ যদি না থাকে, দেশ বা রাষ্ট্র
কোনোটাই কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারবে না। আজকে আমাদের জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে আছে, আজকে আমাদের জীবিকা যেখানে মানুষের ঘরে ঘরে আজকে অভাব, আজকে শহর ছেড়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে, দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, মধ্যবিত্ত কারো কাছে হাত পাততে পারছে না। সে সময় আসলেও ভ্রমণ সংক্রান্ত খাতে যদি আমাদেরকে এখন অনেক বেশি অর্থ দিতে হয় বা অন্যান্য খাতে মেগা প্রজেক্টগুলোতে অনেক পরিমাণে অর্থ বরাদ্দ করতে হয়, যেখানে আমাদের এখন পর্যন্ত জেলা পর্যায়ে আইসিইউ গুলোতে অক্সিজেনের কোনো ব্যবস্থা সেরকম করে নেওয়া হয় নাই। আমাদের টিকা, এই 13 কোটি 14 কোটি মানুষকে এই 80% টিকা দিতে গেলে, যদি আমরা দিতে চাই হার্ড ইমিউনিটি করার জন্য, তাহলে আমাদেরকে কত টিকা লাগবে, সেই টিকাগুলো কিভাবে আসবে, সেই সংক্রান্ত যদি কোনো ধরনের গাইডলাইন আমাদের না থাকে, আমাদেরকে যদি একেবারেই আমাদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সরকারের কাজটা কি, রাষ্ট্রের কাজ কি? শুভঙ্করের ফাঁকি দিয়ে যদি বাজেট দেয়া হয়, সেই বাজেট দিয়ে আপনার বা আমার বা আমাদের জনগণের খুব বেশি সুবিধা হচ্ছে না, এটা আমরা দেখেছি, শুনেছি এবং আজকে বেশ কিছুদিন ধরে। কিন্তু এর শেষটা কোথায়? এর শেষ কোথায়, যেখানে গিয়ে আমাদের দেশের জনগণরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? 2,500 টাকা দিয়ে যে একটা সংসার একদিনও চলে না আজকের এই বাংলাদেশে, যেখানে একটা সবজি কিনতে গেলে মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, সবজির দাম এত, মাছের দাম এত, মাংসের দাম এত, সেখানে গিয়ে কিন্তু আমাদের আসলে মেগা প্রজেক্টের বাজেট নিয়ে এত বেশি আলোচনা করা, এত বেশি তাদের খাতে বরাদ্দ রাখা, এগুলো আসলে শুভঙ্করের ফাঁকি ছাড়া আমরা কোনো কিছু বলে মনে করছি না। আমরা জানি যে দেশ খুব ক্রান্তিকাল অতিক্রম করছে, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। আমরা আপনারা সঙ্গে থাকুন, আমাদের সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সবকিছুর বিরুদ্ধে মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ফারজানা শারমিন, সদস্য বিএনআরসি এডিটোরিয়াল বোর্ড। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।